এই মেয়েটা যদি খুশি হয় তাহলে আমার জীবন ধন্য। অপরদিকে ইজাজ হোটেলের রুম থেকে আকাশের দিকে তাকিয়ে পিয়াসাকে ভিডিও কল দিল। পিয়াসা হাসিমুখে স্ক্রিনে এলো। ওখানকার চাঁদও তো আমাদের মতোই লাগে। ইজাজ গভীরভাবে পিয়াসার দিকে তাকিয়ে উত্তর দিল, চাঁদ? আমি ওই চাঁদেও তোমাকে দেখি। আসলে পৃথিবীর যেখানে যাই আমি চোখ বন্ধ করে শুধু একজনকে দেখি, আমার সেনোরিটাকে। পিয়াসা কিছুক্ষণ চোখ থেকে মুখ নামিয়ে নিল, কিন্তু তার ঠোঁটের কোণে যে হাসি ফুটেছিল সেটা লুকাতে পারল না। মালয়েশিয়ায় 6ষ্ঠ দিন, নতুন প্রজেক্টের আসল কাজ শুরু হলো। প্রচণ্ড চাপ, অবিরাম ব্যস্ততা। রাতে ক্লান্ত হয়ে হোটেলে ফিরে দেখলো পিয়াসার মেসেজ। এত কষ্ট করবেন না, শরীর খারাপ হয়ে যাবে। ইজাজ হেসে জবাব দিল, তুমি যদি ডাক্তার হও তাহলে অসুখটাই মধুর। তবে সাবধান, ডাক্তার যদি আমার হৃদয়ের অসুখ সারাতে চাও আমি কিন্তু ওষুধ খাবো না। তোমার যত্নে আমার রাগ সেরে যাবে। ওদিকে মাহাদিন ভিডিও কলে মাসের সাথে ঝগড়া শুরু করলো। তুমি কেন সারাদিন শুধু খেয়েছো কিনা জিজ্ঞেস করো, একটু রাগ করো না? মাইশা ভ্রুকুচকে বলল, আশ্চর্য, আমি কেন রাগ করব? কারণ আমি চাই তুমি আমার উপর রাগ করো, তারপর আবার আমি তোমাকে ভালোবেসে মানাই। ওই রাগ না থাকলে ভালোবাসাটাও একঘেয়ে লাগে। ঘুম পড়ি, বুঝো না কেন? মাইশা এবার হেসে বল ফেললো, আপনি অদ্ভুত এক মানুষ। মালয়েশিয়ার 7ম দিন, শহরের রাস্তায় হঠাৎ বৃষ্টি। ছাতা ছাড়াই বের হয়ে ভিজে গেল ইজাজ। তখনই পিয়াসা ভিডিও কল দেওয়ায় ইজাজ কল রিসিভ করে। ইজাজকে এভাবে ভিজতে দেখে পিয়াসা রেগে উঠলো। এভাবে ভিজছেন কেন? ঠান্ডা লাগবে তো। তুমি রাগ করলে তোমার চোখ লালচে হয়ে যায় জানো। সেই রাগের চেহারাটাই আমি সবচেয়ে বেশি পছন্দ করি। ইজাজ শান্ত গলায় বলল, আপনি সিরিয়াসলি বলছেন? পিয়াসার চোখে বিস্ময়। হ্যাঁ, তুমি যে আমাকে নিয়ে এত ভাবো এটুকুই আমার সবচেয়ে বড় পাওয়া। এমন অসুখ জীবনে হাজারো বার আসুক, যদি তুমি পাশে থাকো। পিয়াসা কিছু বলল না, কিন্তু স্ক্রিনে তার চোখ দুটো ভিজে উঠেছিল। মালয়েশিয়ায় 8ম দিন, 1 সপ্তাহ পেরিয়ে গেল। দুপুরে অফিসের ভিড়ের মধ্যে বসে হঠাৎ মোবাইল বের করে লিখলো ইজাজ, 1 সপ্তাহ ধরে প্রতিদিন তোমাকে মিস করছি সেনোরিটা। এখানে মন টেকছে না আমার। কিছুক্ষণ পর রিপ্লাই এলো, আমি জানি। মাত্র 2টো শব্দ, কিন্তু সেই 2টো শব্দ যেন ইজাজের বুক ভরে দিল। মনে হলো পুরো পৃথিবীটাই তার। মালয়েশিয়ায় 9ম দিন, সকালে মিটিং শেষে সন্ধ্যায় হোটেলে ফিরে গান শুনছিল ইজাজ। হঠাৎ ভিডিও কল এলো। স্ক্রিনে পিয়াসা, চোখে হালকা ক্লান্তি, কিন্তু ঠোঁটে মৃদু হাসি। আপনি ঠিক আছেন তো? তুমি যদি সবসময় এভাবে পাশে থাকো আমি সারা জীবন ঠিক থাকবো। পাশে থাকবো? পিয়াসা হেসে বলল, আমি তো দূরে আছি, বাংলাদেশে। না, দূরে না, তুমি আমার হৃদয়ের সবচেয়ে কাছের জায়গায় আছো। পিয়াসা চোখ নামিয়ে নিল। ইজাজ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতেই বুঝলো এই মেয়েটাকেই সে চায়, খুব গভীরভাবে চায়। ওকে ছাড়া আসলেই তার নিজেকে অসম্পূর্ণ লাগছে। মালয়েশিয়ায় 10ম দিন, প্রজেক্টের বড় মিটিং সফলভাবে শেষ হলো। সহকর্মীরা অভিনন্দন দিল। রাতে হোটেলের বেলকুনিতে দাঁড়িয়ে মাহাদিন ইজাজকে বলল, আমাদের মনটা কিন্তু দেশে পড়ে আছে স্যার। ইজাজ হেসে বলল, হুম, কারো কাছে মাইশা আর কারো কাছে সেনোরিটা। মাহাদিন নিঃশ্বাস ফেলে বলল, মাইশা এখন হয়তো রাগ করে বসে আছে জানেন স্যার। আমিও রাগটাই মিস করি। এখানে সবাই হাসি খুশি চলছে, কিন্তু ওর ছোট্ট রাগটাই আমার সবচেয়ে বড় আনন্দ। ওকে না খেপিয়ে আমি শান্তি পাচ্ছি না। এবার মাহাদিন ক্ষণিক থেমে আবারও বলল, কালকেই ফিরে যাবো স্যার। মিস্টার লিওয়ানকে বলবেন ওনার কোনো ফিডব্যাক দেওয়ার থাকলে বাংলাদেশে গিয়ে জানা দেয়। আমি বা আপনি আর কেউই থাকছে না এখানে। ইজাজ চুপ করেই শুনছিল। তার চোখের সামনে তখনও ভেসে উঠেছে পিয়াসার শ্যামবর্ণ মুখ, সেই মায়াবী চোখ আর লাজুক হাসি। মাহাদিনের কাঁধে হাত রাখে ইজাজ। স্নানটা একটু হাসি দিয়ে ইজাজ এবার বলল, বুঝলে বাবা মাহাদিন, মালয়েশিয়ার ঝলমলে শহর, আলো, কাজ সবই পেরিয়ে গেল, কিন্তু প্রতিটি মুহূর্তে কেবল একটাই নাম ঘুরপাক খাচ্ছে আমার মাথায়, পিয়াসা। ওকে ছাড়া আমি যেন একদম অসম্পূর্ণ। মনে হয়েছিল দূরত্ব টান কমায়, অথচ এই দূরত্ব আমার ভেতরে ভালোবাসাকে আরও দৃঢ় করে দিল। ওর এক একটা ছোট্ট মেসেজ, এক একটা ফোন কল আমাকে বাঁচিয়ে রাখলো। আর এখন লুকিয়ে থাকা যাচ্ছে না। আমি নিশ্চিত আমার জীবনের প্রতিটা অধ্যায়ে আমি সেনোরিটাকেই চাই। ইজাজের মুখে এত আবেগী কথা সহজে হজম করতে পারে না মাহাদিন। হ্যাঁ, সেই 10 দিন এক নতুন স্যারকে দেখেছে, যে কিছু সময় পর পরই তার ফোনে নোটিফিকেশন চেক করে, অফিসের সব কাজ তাড়াতাড়ি শেষ করে রুমে চলে আসতে চায়। অথচ ইজাজ তো এরকম ছিল না। মাহাদিনেরও এবার সাহস করে তার এই 10 দিনের অভিব্যক্তি প্রকাশ করতে মন চাইলো তার স্যারের কাছে। তাই সেও আকাশের দিকে তাকিয়ে মাইশার স্মরণে নিয়ে বলল, স্যার,
10 দিনের বিদেশ ভ্রমণ, কাজ, ব্যস্ততা, সবকিছু যেন কেমন ফাঁপা লাগছিল আমার। কেন জানি না প্রতিবার মার্কেটে গেলে, কিছু কিনতে গেলে মাইশার কথাই মনে পড়ছে। ওর পছন্দের কিছু সংগ্রহ করতে পারলে বুক হালকা হয়েছে। হয়তো আমি নিজের কাছেই স্বীকার করিনি, কিন্তু সত্যি কথা হলো মাইশার জন্য আমি এত টান অনুভব করি। বাংলাদেশ, চট্টগ্রাম, ইজাজের বাড়ি। পিয়াসা আজ সকাল থেকে অস্বাভাবিকভাবে উত্তেজিত। কেমন যেন অদ্ভুত আনন্দ ঘুরপাক খাচ্ছে তার মনে। জানলার পাশে বসেই বাইরে তাকাতে থাকলো। রাস্তার রোদ, মানুষের গোজগোজ, সবকিছুই যেন নতুনভাবে তার চোখে দেখা দিচ্ছে। আজকের দিনটা সে বিশেষ, কারণ ইজাজ ফিরে এসেছে। মালয়েশিয়ার সেই দীর্ঘদিন পেরিয়ে আজ দেশের মাটিতে ফিরে আসতে চলেছে ইজাজ। পিয়াসার মন একদম নেচে উঠেছে। সে ভাবছিল কতগুলো দিন পর ইজাজকে আবার দেখবে। তার মুখে অদ্ভুত এক হাসি ফুটে উঠল, চোখে আলো ঝলমল করছে। মনে হচ্ছিল এই আনন্দ কোনো সাধারণ খুশি নয়, বরং এক অদ্ভুত আবেগের ঝলক, যা শুধু হৃদয়ই বুঝতে পারে। আজ ওনাকে দেখলেই বলি স্বাগত, না উনি তো আবার ইংরেজ সাহেব, ওয়েলকাম হোম বলবো। পিয়াসা নিজেই মনে মনে বারবার বলছিল। তার মন ভরা আনন্দ, উত্তেজনা আর আবেগ সবকিছুই একসাথেই ছুটে চলেছে। তার মনে যেন এক অদ্ভুত সাহসী ভাবও কাজ করছে। সে ভাবছে এই সুযোগে ইজাজের সঙ্গে যে সম্পর্কটা ছিল তা আরও মজবুত করবে। মনে মনেই সে নিজেকে প্রস্তুত করেছে। এখন থেকে কোনো কথায় খুব বেশি উত্তেজিত হবে না, কিন্তু তার আনন্দ, ভালোবাসা এবং মিষ্টি অভিব্যক্তি প্রকাশ করবে। সে তাড়াহুড়ো করে নিজের মোবাইল খুলল, মেসেজ, কল সব কিছু চেক করল। প্রতিটা মুহূর্ত যেন এক একটা ছোট্ট বিস্ফোরণ। সে ভাবছিল ইজাজ এখন কি ভাবছে, কি করছে, কতটা পরিবর্তন হয়েছে তার চরিত্রে। এইসব চিন্তায় সে অস্থির হয়ে উঠল। তবে ফোনের নির্দিষ্ট একটা নাম্বার দেখে পিয়াসা এবার একটু থমকে দাঁড়ালো। ইজাজ যাওয়ার পর থেকে ছায়া মানবের নাম্বার থেকে 10টা মেসেজ এসেছে তার ফোনে, তবে কোনোটাই সিন করেনি সে। নিজেকে একজন আদর্শ স্ত্রী হিসেবে গড়ে তুলতেই ইজাজের মন মতো হতে সে অনেক কাঠখড় পুড়িয়েছে এই 10 দিন। সেটা কেবল সেই জানে। প্রতিদিন নিয়ম করে এজাজের সাথে কথা বলেছে, তার খোঁজ খবর নিয়েছে। এজাজের সাথে একটুও রুক্ষ আচরণ করেনি, বরঞ্চ এজাজকে সে এখন মনে প্রাণে স্বামী হিসেবেই মানে। এজাজের দূরত্ব অনাকাঙ্ক্ষিত হলেও তার জন্য বেশ ভালোই হয়েছে। সেই 10 দিন এজাজের মায়া, শূন্যতা, ভালোবাসা সবকিছু গভীরভাবে অনুভব করতে শিখেছে। এজাজের নামে দিন শুরু করে আবার ইজাজের নামেই শেষ করেছে। ফোন আলাপ হয়েছে বহুবার। লোকটার বলা প্রতিটি কথায় তার হৃদয়ে ছুঁয়ে গেছে। সে না চাইতেও প্রেমে পড়েছে এজাজে, যে কারণে ছায়ামানবের আবেগী মেসেজগুলো তার আর হৃদয়ে ছুঁতে পারল না। ছায়ামানবের প্রতি যেটুকু অনাহত অনুভূতি গড়ে উঠেছিল সব কিছুই সে এখন ভুলতে মরিয়া। তার তো এখন ছায়ামানবের কথা মনে পড়লেই বিরক্তিই লাগে। ওই লোকটা তাকে না তো নিজের করেছে আর না তো সামনে এসে ধরা দিয়েছে। উপরোক্ত তার বিয়ের পরও এখনও মেসেজ দিয়েই যায়। পিয়াসা ঠিক করলো আজ এসবের অবসান ঘটিয়েই ছাড়বে সে। ইজাজের ফেরার আগেই ছায়ামানবের প্রতি তার সকল চিন্তা ভাবনা ভুলে যাবে। এখন থেকে মন প্রাণ দিয়ে কেবল ইজাজেরকেই ভালোবাসবে। ইজাজ তার স্বামী, আমৃত তার জীবন সঙ্গী। ইজাজ ব্যতীত অন্য কোনো পুরুষের কথা সে ভাবতেই পারে না, এমনটা হওয়া উচিত না। তাই পিয়াসা এবার ছায়ামানবের মেসেজগুলো খুলল। লোকটাকে আজ চূড়ান্ত কথা বলে দিতেই হবে। তবে প্রতিবারের ন্যায় এবারও ছায়ামানবের মেসেজগুলো দেখে পিয়াসা আরেক দফা অবাক হলো। বিস্মিত চোখে সে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ওই লোকটা 10 দিনে 10 রকমের মেসেজ পাঠিয়েছে তাকে। একে একে প্রত্যেকটা মেসেজ পড়া শুরু করলো পিয়াসা। শ্যামকন্যা, আমি যে আমার প্রতিটি হৃদস্পন্দনে শুধু তোমার উপস্থিতি বুঝি। তুমি কি জানো শ্যামকন্যা, তোমার হাসির একটি আভাস আমার দিনকে পূর্ণ করে। অথচ তুমি জানোই না প্রতিটা মুহূর্তে আমি যে তোমার অপেক্ষায় হাহাকার করি। জীবনের প্রতিটি ক্ষণ তোমার কথা ভেবে কাটাতে চাই, তবুও তুমি জানো আমি দূর থেকেও তোমায় ভেবে শীতল বাতাসের মতো শান্তি খুঁজে পাই। শ্যামকন্যা, আমি প্রতীক্ষায় আছি, আর প্রতীক্ষা যেন আমার হৃদয়কে আরও প্রগাঢ় করে দেয়। তোমার কাছে আসার প্রতিটি ধাপ যেন জীবনের স্বপ্নের নরম মেঘের মতো ভাসমান। তুমি সামনে এলেই যেন সমগ্র পৃথিবী থেমে যায়, অথচ আমি শুধু তোমাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করি। শ্যামকন্যা,
তুমি জানোই না আমার সমস্ত শান্তি তোমার হাসিতে নিহত। শ্যামকন্যা, তোমার এক ছোট্ট কথার খোঁজে আমি দিনের আলোকে ছুঁতে চাই, রাতের নীরবতে হারিয়ে যেতে চাই। তোমার তীক্ষ্ণ চাহনিতে আমি হারিয়ে যাই শ্যামকন্যা, অথচ তুমি কখনো বুঝতেই পারলে না আমি তোমার জন্য কত গভীর সমুদ্র হয়ে উঠেছে। শ্যামকন্যা, হৃদয় আমার শুধু তোমার জন্য প্রলয়ঙ্কারী হয়ে উঠেছে। তোমার এক ঝলক যেন আমার ভেতরের সমস্ত শূন্যতা পূর্ণ করে দেয়। শ্যামকন্যা, তোমার অপেক্ষা যেন আমার প্রতিটি পদক্ষেপের সঙ্গী। একটা মুহূর্ত তুমি বিহীন কাটাতে হৃদয়টা হাহাকার করে ওঠে। তোমার উপস্থিতিবিহীন আমার প্রতিটা নিঃশ্বাস অপূর্ণ। শ্যামকন্যা, তোমার চোখের গভীরতা আমাকে প্রতিদিন নতুন যুদ্ধ শেখায়, আর আমি প্রতিবার সেই যুদ্ধের জন্য কেবল তোমার অপেক্ষায় থাকি। পিয়াসা আবার নিজের উপরেই নিয়ন্ত্রণ হারাতে লাগলো। মেসেজগুলোতেই কেমন যেন মাদকতা ছড়িয়ে আছে। এই কথাগুলো তাকে দিয়ে লেখা, তার অনুভবে ভাবা। কি করে হতে পারে? এই লোকটা কি পাগল? লোকটা এখনও কেন তাকে নিয়ে এসব লিখে যাচ্ছে? সে তো প্রতি উত্তরে কোনো দিনও কিছুই বলেনি, না তো লোকটাকে সামনে থেকে কোনো দিন দেখেছে। তাহলে সে তো বিয়ের দিনই লোকটাকে মেসেজ পাঠিয়েছিল যে তার বিয়ে হয়ে গেছে, অথচ ছায়ামানব কোনো উত্তর দেয়নি তখনও। যেন পিয়াসার বিয়ে হয়ে যাওয়াতে লোকটার কোনো হেলদোলি নেই, কিন্তু পিয়াসার তো আছে। সেই কথাগুলো পড়লে আবেগী হয়ে যায়, ছায়ামানবের প্রতি দুর্বল হয়ে যায়। এসব কিছু থেকে তো সে বেরিয়ে আসতে চায়, নতুন করে ইজাজের সঙ্গে সুখে সুখে শান্তিতে সংসার করতে চায়। তাই এবার পিয়াসা একটা দম নিল, চোখ মুখ বন্ধ করে একবার ইজাজের চেহারা মন করার চেষ্টা করলো। ইজাজের কথা, ইজাজের কণ্ঠ, তার প্রতি ইজাজের যত্ন, আবেগ, অনুভূতি সবটা মনে করার চেষ্টা করলো। কিভাবে ইজাজ পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করেছে, কিভাবে মায়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তাকে সম্মান সুযোগ দিয়েছে, সবটা মনে করলো পিয়াসা। এই সবটা যে জল জ্বলন্ত তার মনে। পিয়াসা এবার একটা মেসেজ লিখলো ছায়ামানবের নাম্বারে। আপনি কে আমি জানি না, তবে একসময় খুব জানতে চাইতাম, দেখতে চাইতাম কি আমাকে নিয়ে এত কথা লিখে। আপনার লেখনী সুন্দর, খুবই সুন্দর, তবে তা ভুল ঠিকানায় যাচ্ছে বারবার। আমি বিবাহিত, আমার স্বামী আছে, তাই আপনার ব্যাপারে জানার যেটুকু আগ্রহ আমার মধ্যে ছিল তা সব বিলীন হয়ে গেছে। এবং আপনাকে শেষবার একটা কথা বলি, আমাকে আর এমন কোনো কথা পাঠাবেন না, এমনকি কোনো কথাই পাঠাবেন না, নয়তো আমি আপনাকে ব্লক করতে বাধ্য হব। মেসেজ সেন্ড হওয়ার মধ্যেই ফোনের অপর প্রান্ত থেকে রিপ্লাই এলো। তোমার তেজের কাছে মাথা নুয়ে পড়ে থাকবো, তোমার আদেশ মান্য করে অনিমেষ থাকবো আমি, তবু শ্যামকন্যাকে সবকিছু উজাড় করে অনুভব করব। পিয়াসা এবার বেশ বিরক্ত হলো। লোকটাকে এত কিছু বলার পরও সেই আগের মতোই কথা লিখেছে। সে এবার আরেকটা টেক্সট দিল। পাগল নাকি আপনি? বললাম তো আমার জামাই আছে, আমি বিবাহিত, আমাকে ভুলে যান আপনি। কিন্তু তোমার বিয়ে তো জোর করে হয়েছে, তুমি কি সেই লোকটাকে স্বামী হিসেবে মানতে পেরেছো শ্যামকন্যা? ছায়ামানবের প্রশ্ন। 7-5 না ভেবে পিয়াসাও লিখল, জোর করে হোক বা ইচ্ছা করে হোক, উনি আমার স্বামী। আমাকে 3 কবুল বলে নিজের করে নিয়েছেন, তাই ওনাকে আমি স্বামী হিসেবে মানি। এবং উনি ব্যতীত দ্বিতীয় কোনো পুরুষের প্রতি অনুভূতি আমার জন্য হারাম। ব্যাস, এর বেশি আর কিচ্ছু জানি না আমি। মিনিট খানেক পর আবারও মেসেজ আসে। তুমি তো তাকে ভালোবাসো না, তাহলে কেন পড়ে আছো? যদি আমি হাতটা বাড়িয়ে দিই, আমার কাছে ফিরবে তো শ্যামকন্যা? তোমাকে আঁকলে রাখবো আমি। পিয়াসা এবার বেশ কড়া হয়েই লিখল, আমি মিস্টার ইজাজকে ভালোবাসি। ওনার উপস্থিতি, ওনার অনুপস্থিতি, ওনার মায়া, ওনার ছায়া, সব কিছুকেই আমি ভালোবাসি। তাই প্লিজ প্লিজ আপনি আমার জীবন থেকে চলে যান, আমাকে দ্বিধাহীন চিত্তে বাঁচতে দিন। তুমি বাদ ভাঙা বৃষ্টি হয়ে এসো, প্রতিটা ফোঁটে অনুভব করব। তুমি এখন তুই আমন না হলেও প্রতিটা মুহূর্ত ভালোবেসে যাব। এটাই হয়তো শ্যামকন্যার জন্য পাঠানো অদেখা মানবের শেষ মেসেজ। আর কোনো মেসেজ আসতে পারবে না ফোনের ওপাশ থেকে, কারণ পিয়াসা সত্যি সত্যিই ছায়ামানবের নাম্বারটা ব্লক মেরেছে। সে রাগে দুঃখে ব্যথিত হয়ে যেন মন খারাপ করে বসে আছে। এমন দোলাচলের ভিতরে কখনোই বেঁচে থাকা যায় না। পিয়াসার একদিন না একদিন তার অনুভূতির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হতো, এবং আজই সেই দিন। আজ এই মুহূর্ত থেকেই সে নিজেকে শাহরিয়ার ইজাজের বউ হিসেবেই মেনে নিয়েছে। ইজাজের সাথে জীবনের শেষ অবধি থাকার কথা দিয়েছে নিজেকে। তার মনটা এখন আগের তুলনায় অনেকটাই হালকা লাগছে। মনের ভেতর থেকে যেন আস্ত একটা পাহাড় সরে গিয়েছে। অবশেষে সকল দ্বিধা সংকোচ
কাটিয়ে নিজেকে নতুন পরিচয়ে পরিচিত হয়েছে। ঘণ্টাখানেক পরেই পিয়াসা নিচে নেমে কিচেনের দিকে যায়। আজ সকালেই সে নিজ হাতে ইজাজের পছন্দের শাহি কোরমা আর ফ্রাইড রাইস রান্না করেছে। এইবার একদমই পড়ে যায়নি তারটা। সকাল থেকে পুরো 2 ঘন্টা ধরে ইউটিউব দেখে দেখে সে রান্নাটা করেছে। ইজাজের পছন্দের খাবারের নাম তার জানা ছিল না, মিসেস রোহানাই তাকে বলেছে। কিচেনে ঢুকে হালকা কিছু খেয়ে পিয়াসা হল রুমে চলে আসে। তারপর চেঁচিয়ে চেঁচিয়ে উপরতলার দিকে তাকিয়ে ডাকতে থাকে, লিজার্ড মাদার, আর কতক্ষণ? উপর থেকেও জোরালো গতিতে উত্তর এলো, এই তো মাই ডিয়ার, জাস্ট 2 মিনিটস। চোখ মুখ কুচকে পিয়াসা দুম করে সোফায় বসে পড়ে। ওনার 2 মিনিট মানে 2-10-20 মিনিট। এটা হাড়ে হাড়েই জানে সে। গত পরশু ওনাকে নিয়ে একটু পাতাঙ্গা সি বিচে গিয়েছিল। সেখানে 2 মিনিট ফটোশ্যুটের নাম করে 20 মিনিট সময়ে খেয়েছে তার। আবার মাদিনের বাড়িতে যাওয়ার সময়ও একই কাণ্ড করেছে। তাকে সবার সাথে রেডি হতে বলে নিজে আধা ঘন্টা পরে রেডি হয়ে নেমেছিলেন। এই 10 দিনেই কেবল ইজাজের প্রতি পিয়াসার ভালোবাসা জাগেনি, বরং তার ভিলেন শাশুড়ি আম্মার প্রতিও শ্রদ্ধা জেগেছে। এর পেছনে অবশ্য অনেকটা লম্বা কাহিনী বই কি। নয়তো মিসেস রোহানার মতো মহিলা কি আর সাধে তাকে মাই ডিয়ার ডাকে? সেদিন ইজাজ চলে যাওয়ার পর 4 দিন কেটে গিয়েছিল। বিকেলে পিয়াসা ইজাজকে ফোন দেয় কথা বলার জন্য, এবং তারা দুইজনে বেশ কিছুক্ষণ কথা বলে। ইজাজের অমন মাতাল করা কথাগুলো শুনতে পিয়াসার যে বড্ড ভালো লাগে, তাই সে কখনো নিজ থেকে কল কাটতো না। দুর্ভাগ্যবশত ওই সময় মিসেস রোহানা ওই ইজাজকে কল দেয়, কিন্তু ইজাজ হয়তো বেখেয়ালি, সে সেদিকটায় খেয়ালই করেনি। সে কেবল পিয়াসার সাথে কথা বলতেই ব্যস্ত ছিল। পিয়াসা তখন হলরুমের সোফায় বসে কথা বলছিল। মিসেস রোহানা কোনো এক কাজে নিচে নেমে এসে দেখেন যে পিয়াসা ইজাজের সাথে ফোনে কথা বলছে। তাও আবার মুচকি হেসে হেসে। এতে ওনার সমস্ত রাগ গিয়ে পড়ল পিয়াসার উপরে। তিনি ভাবলেন পিয়াসার কারণে তিনি ইজাজকে হারিয়ে ফেলেছেন। ইজাজ তার কল রিসিভ করছে না, তাকে অবজ্ঞা করছে। স্বভাবতই প্রত্যেক শাশুড়ির এমনটা মনে করাই স্বাভাবিক, কিন্তু এতে কি আসলেই পিয়াসার ব্যক্তিগত হাত ছিল? না তো। সে তো কেবল তার জামাইয়ের সাথে কথাই বলছিল। ধীরে ধীরে নিজেদের মধ্যে দূরত্ব থেকেও দূরত্ব কমতে চাইল, কিন্তু মিসেস রোহানা সেটা বুঝতে পারল না। তিনি ইজাজ লাইনে থাকা অবস্থায়ও পিয়াসাকে কিছু বলেননি। যেই না ইজাজ কলটা কেটে দিল, অমনি নিজের ভেতর থেকে সকল রাগ ক্ষোভ প্রকাশ করলেন তিনি। পিয়াসার সামনে গিয়ে মুখের মধ্যে যা আসে তাই বলতে লাগলেন। প্রথমত, ওনার পিয়াসার নামে মেয়েটাকে একদমই পছন্দ না। দ্বিতীয়ত, ওনার আদরের ছেলে পিয়াসার কারণে কথা বলছে না ভেবে বসে আছেন তিনি। সব মিলিয়ে পিয়াসার সাথে সেদিন যথেষ্ট যা ইচ্ছে ব্যবহার করেছেন তিনি। পিয়াসাও কোনো কালেই ছেড়ে দেওয়ার পাত্রী ছিল না, সেও কম বলেনি ওনাকে। এইটা দেখে বাড়ি ভর্তি মেয়েটারা সবাই কানাঘুষা শুরু করেছিল। একে একে সবাই মিলে তামাশা দেখার মতো তাকিয়েছিল পিয়াসার সাথে। আর যাই হোক, কথাই পারবে না মিসেস রোহানা, এটা তিনি ভালো করেই জানতেন। তাই তো তিনি যখন পিয়াসার দুর্বোধ্য ব্যবহারের কারণে তাকে বলেছিলেন যে এটা তোমার বাপের বাড়ি নয়, ঠিক করে কথা বলো, পিয়াসাও তেতর বুলির মতো একই কথা বলেছিল, এটা আপনারও বাপের বাড়ি নয়। এতেই মিসেস রোহানার মিজাজ বিগড়ে গেল। তিনি পিয়াসার ঠিক দুর্বল জায়গা খুঁজে বের করে সেখানেই ছুরিটা মারলেন। তোমার গায়ের রং শ্যামলা, তোমাকে আমার ছেলে পাশে দেখা যায় না। তোমাকে তো কালো জিরা ডাকা উচিত। কি যোগ্যতা আছে তোমার আমার হীরের টুকরো ছেলের বউ হওয়ার? কি সংসার করবে? 2 দিন বাদে এমনিতেই আমার ছেলের মন থেকে উঠে যাবে তোমার 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 বাবার বাড়িতে কেউই আমাদের স্ট্যাটাসের সাথে ধারে কাছে আসে? যে মেয়ের বিয়ের পর বাপের বাড়ির সাথে সম্পর্ক থাকে না, তার মুখে এত কথা মানায় না। প্রথম রাতে জামাইকে রুম থেকে বের করে দেওয়ার মতন অপয়া তুমি আবার আমার ছেলেকে কি শান্তি দেবে? পিয়াসাকে একের পর এক নিচু করে কথা বলতে লাগলেন তিনি। মনের সকল বিদ্বেষ বেরিয়ে এসেছিল সেই দিন। পিয়াসার চোখ দুটো তখন নুন্নজলে টুইটম্বর। সে নিজেকে আর কঠোর রাখতে পারল না, নিজেকে সামলাতে পারল না। শাড়ির আঁচলে মুখ গুজে সোজা রুমে চলে গেল নিমিষেই। অপরদিকে মিসেস রোহানা নিজে নিজের কথার উপরে অবাক হয়ে গিয়েছিলেন। এমন কটু কথা তিনি কখনো কাউকে বলেননি।
ছেলের সাথে কথা বলতে না পারায় রাগের চোটে পিয়াসাকে কত কী না বলে ফেলল। নিজের রুমে গিয়ে ওনার অনুশোচনা হতে শুরু করেছিল। নিজেকে অনেক করে বোঝালেন যে তিনি পিয়াসাকে যা বলেছেন ঠিকই বলেছেন। এতে মেয়েটার তোতা মুখ ভোতা হয়ে গেছে। তিনি ওনার ভেতর থেকে এই আশকারাটা এলো না। তিনি এতটাও রুড নন, না তো ওনার কথাবার্তা এত লেম, শিক্ষিত মার্জিত শালীন ব্যবহার ওনার। শেষমেশ নিজের অনুশোচনায় দগ্ধ হয়ে তিনি ইজাজের রুমে গেলেন। ক্ষমা চাইতে তো কোনোদিনই যাবেন না, তাহলে কেন গেলেন এর উত্তর তিনি নিজেও জানতেন না। কেবল এক অজানা কাতরতা এড়ানোর চেষ্টাই ছিল তিনি। ইজাজের রুমের সামনে এসে থমকে দাঁড়ান তিনি। পিয়াসা কাঁদছে, অঝরে কাঁদছে, আয়নার সামনে দাঁড়িয়ে তার গালে হাত দিয়ে মাঝে মাঝেই হাত দিয়ে গালটা জোরে জোরে ঘষতে থাকে। পাউডার দিয়ে মুখটা ভরিয়ে রেখেছে, যেন আজই তার এই গায়ের রঙকে সাদার প্রলেপ দিয়ে ভরিয়ে ফেলবে। শরীরের বিভিন্ন স্থানে ইজাজের বেল্ট দিয়ে নিজেকে নিজেই আঘাত করেছে বার কয়েকবার। এই দৃশ্য চোখে দেখার মতো ছিল না। একজন শ্যামবর্ণ মেয়ের নীরব আর্তনাদ, তার ভাগ্যের প্রতি আকাশ সমান অভিযোগ, নিজেকে নিজেই কষ্ট দেওয়া। সমাজ যেন গায়ের রং নিয়ে এতটা ধার ধারে। কেন ধার ধারে? কেন তারা দেহের সৌন্দর্য দিয়ে মানুষ বিচার করে? কেন তারা সুন্দর মনটা দেখে না? অথচ এই সুন্দর দেহ একদিন ঠিকই অসাড় হয়ে ঝরে পড়বে। চেহারার লাবণ্য আজীবন তো থাকে না, কিন্তু একটা সুন্দর মন, যেটা আমৃত্য ফুলের মতো পবিত্র থাকে। খোদা তাআলা যদি মনের সৌন্দর্যের তুলনায় দেহের সৌন্দর্যকে প্রাধান্য দিতেন, তবে সুন্দর দেহটাকেই কেন মাটিতে মিশিয়ে পোকামাকড়ে খায়? আর জান্নাতে মানুষের রুই কেন যায়? তবে এইসব কথা কেবল বইয়ের পাতায় গুণী লেখকের কথায় মানায়, কারণ বাস্তবতা বড্ড নির্মম। প্রতিনিয়ত একজন শ্যামবর্ণ মেয়ের যুদ্ধ করে জীবন কাটাতে হয়, কখনো সমাজের সাথে, কখনো নিজের পরিবারের কাছে, নয়তো কখনো নিজেরই কাছে। তাদের গায়ের রঙটা তো তারা বেছে নেননি। যদি জানতো দুনিয়া সাদা রঙের এত গুণগান, তবে খোদাকে বলে কালো বা শ্যামবর্ণের গায়ের রঙটা পরিবর্তন করে নিত। সাদা রঙের পূজারী মানুষ। সাদা রং এত ভালো হলে কেন কাফনের কাপড় সাদা হয়? আর সাদা কাবা শরীফের রংটা কেন নয়? সেটা কেন কালো? অথচ খোদা তাআলা নিজেই বলেছেন, আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। তবে কেউ যদি তার গায়ের রং, উচ্চতা কিংবা বাহ্যিক সৌন্দর্য নিয়ে প্রশ্ন তোলে, তাহলে সে কি খোদার সৃষ্টির উপরে প্রশ্ন তুলল না? নাউজুবিল্লাহ। পিয়াসাকে এইভাবে দুমড়ে মুচড়ে ভেঙে যেতে দেখে মিসেস রোহানার ভেতরটা কেমন ছ্যাদ করে উঠল। ওনার নিজের বলা প্রতিটা কথার উপরে প্রবল আক্ষেপ সৃষ্টি হলো। তিনি কি বিবেকবোধ হারিয়ে ফেলেছিলেন? কিভাবে এতটা নির্মম ব্যবহার করেছেন পিয়াসার সাথে, যে মেয়েটা আজ নিজেই নিজেকে কষ্ট দিচ্ছে, গায়ের রং ছিলে উপড়ে ফেলতে চাইছে? তিনি আর অপেক্ষা করলেন না, সোজা গিয়ে পিয়াসার ঘাড় ঘুরিয়ে তাকে জড়িয়ে ধরে কতক্ষণ ওভাবে ধরেছিলেন তার ইয়ত্তা নেই। মেয়েটা তখনও নীরবে নিভৃতে কাঁদছে। তার চোখ বেয়ে গড়িয়ে পড়া সব পানি মিসেস রোহানার শাড়িতে এসেই পড়েছে। মিসেস রোহানা এবার পিয়াসাকে বিছানায় বসিয়ে দিয়ে নিজের শাড়ির আঁচলটা দিয়ে পিয়াসার মুখ থেকে সব পাউডারটুকু মুছে ফেললেন। কিছু মুহূর্ত তিনি পিয়াসাকে কাছ থেকে উপলব্ধি করলেন এবং তার সুদর্শন সুশীল ছেলের পিয়াসার মতো শ্যামবর্তী মেয়ের প্রেমে পড়ার কারণও বুঝলেন। পিয়াসা কেবল গায়ে রং দিয়ে শ্যামলা, কিন্তু মেয়েটার চোখ দুটো কুচকুচে কালো, যার গভীরতা মাপা মুশকিল। মুখশ্রী প্রচণ্ড রকমের মায়াবী, ঠোঁটের নিচে একটা ছোট্ট তিল আছে। কান্না করার কারণে নাকের ডগা ফুলে লাল হয়ে গেছে। খুব সুন্দর লাগছে মেয়েটাকে। রোহানা যে কতক্ষণ এভাবে চোখ করে তাকিয়েছিলেন পিয়াসার দিকে। এমন মায়াময় মর্মদেশী মেয়েটাকে তিনি কতই না কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়েছেন। অনুশোচনায় ওনার বুকটা ফেটেই যাচ্ছে। ওনার নিজেরই তো কোনো মেয়ে নেই, থাকলে কি এমনটা করতে পারতেন? মিসেস রোহানার অমন ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা দেখে গোঙাতে গোঙাতেই পিয়াসা বলল, আপনি কি গিরগিটি? ক্ষণিকের মধ্যে এত রং পাল্টাচ্ছেন কেন? মানে? চোখ সরু করে বললেন রোহানা। কিছুক্ষণ আগেও তো আমাকে ইচ্ছে মতো ছাড়ি মেরে কান্না করালেন, এখন আবার আদর করছেন যে? মুখ ভেঙচি কেটে বলল পিয়াসা। তার যেন রোহানাকে এখন অপরিচিত লাগছে। মুচকি হাসলেন মিসেস রোহানা। তারপর পিয়াসার মাথায় ঘন কেশে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, সেই হিসেবে তুমিও তো গিরগিটি, সারাদিন বকবক করো, এখন আবার কাঁদছো যে?
কাঁদিয়ে আবার জিজ্ঞেস করছে কাঁদছো কেন। এইসব লোক দেখানো আদিক্ষেতা আমাকে দেখাবে না শাশুড়ি আম্মা। পিয়াসা সামান্য রেগেই বলল কথাটা। মিসেস রোহানও পাল্টে জবাব দিলেন, আদর করার মতো মুখ করে রেখে আবার জিজ্ঞাসা করছো আদর করছেন কেন? এসব লোক দেখানো বাচ্চামো আমাকে দেখাবে না বৌমা? এবার তো পিয়াসা এক দফা চমকেই ওঠে। হঠাৎ করে তার মাদার ইন্ডিয়ার এত পরিবর্তন! আসলেই উনি গিরগিটি, পিয়াসা নিশ্চিত এবার। তখন পিয়াসা তার শাশুড়ির নাম দিয়েছে লেজার্ড মাদার। পিয়াসার মুখে নামটা শুনে চোখ কুঁচকে তাকালেও পরে আর মানা করেনি মিসেস রোহানা। এজাজের মতো ম্যাচিওর ছেলের এমন বাচ্চা বউ ভালোই কম্বিনেশন। বাড়িতে অন্তত পিয়াসার সাথে বেশ ভালো সময় কাটবে ওনার। সেই দিন থেকে ইজাজের বাড়িতে শাশুড়ি বউ এর বাকযুদ্ধ শেষ হয়। তবে একে অপরকে জ্বালানো শেষ হয় না। মিনিট খানেক পর পর পিয়াসা তার লেজার্ড মাদারের কাছে গিয়ে যা তা আবদার করতে থাকে। ওইখানে যাব, এখানে যাব, তিনি নিয়েও গেলেন। মাহাদিনের বাড়িতে এত মানুষ থাকায় 2 বছর আগে একবার গিয়ে আর যাননি। পিয়াসার আবদারে ওখানে থেকেও ঘুরে এসেছেন এবার। বাড়িতে থাকতেও পিয়াসা সব সময় ওনার সাথেই ঘুমায়, খায়, গল্প করে ইজাজের ছোটবেলা নিয়ে, ওনার সাংসারিক জীবন নিয়ে, ইজাজের বাবার মৃত্যুর কারণ নিয়ে, আরও কত কী যে শাশুড়ি বৌমা করে। বাড়ির মেয়েরা সেসব চোখ গোল গোল করে তাকায়, তাদের আর কী বা আসে যায়। মিসেস রোহানা আর পিয়াসার মধ্যে মতবিরোধের পাহাড় যে ঘুচে গেছে এ কথা ইজাজ বা মাহাদিন কেউই জানে না। মূলত তাদের জানানোই হয়নি, দেশে ফিরলে সারপ্রাইজ দেওয়ার জন্য। তাছাড়া মিসেস রোহানাও আরটি কোম্পানির ম্যানেজারের সাথে গোপনে মিটিং করে আরও একটি সারপ্রাইজ অ্যারেঞ্জ করে রেখেছেন। আগামী পরশুদিন সেটা সবার সামনে রিভিল হবে। বেলা 12টা। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল যেন ব্যস্ততার ভিড়ের মাঝেও আলাদা এক আবহ তৈরি করেছে। অনেক যাত্রী, পদচারণ, হুইল টানা রিক্সা ড্রাইভারের ডাক, সব কিছু মিলিয়ে এক বিশৃঙ্খল পরিবেশ। কিন্তু পিয়াসার কাছে পৃথিবীর সব শব্দ যেন মিয়ে গেছে। তার চোখ কেবল খুঁজছে একজনকেই, ইজাজ। বাদামি রঙের শাড়ির আঁচলটা কাঁধে টেনে দাঁড়িয়ে আছে সে। হাত দুটো ঠান্ডায় কাঁপছে না, কাঁপছে ভেতরের অস্থিরতায়। এতদিন পর আজ অবশেষে ফিরেছে তার আপনজন, তার সঙ্গী, তার জীবন সঙ্গী। মাইশা পাশে দাঁড়িয়ে ঠান্ডা মুখে মোবাইলে তাকিয়ে আছে। মাদিন তো মেসেজ দিল যে বিমান ল্যান্ড করেছে, তবে এখনও কেন যে ওরা দুজন আসছে না। মিসেস রোহানা আর পিয়াসা তাকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছে। মিসেস রোহানা এয়ারপোর্টের বাইরে গাড়িতে অপেক্ষা করছে। পিয়াসা ওনাকে ভেতরে ঢুকতে দেয়নি, গরমে অতিষ্ঠ হয়ে যাবেন বলে। সময় গড়াচ্ছে ঠিক ধীরে ধীরে। হঠাৎ কাচের ভেতর দিয়ে ভেসে উঠল এক পরিচিত ছায়া, ইজাজ। পিয়াসার বুকের ভেতরটা থমকে গেল। সাদা শার্ট, হালকা চাপ দাড়ি, কাঁধে হাত ব্যাগ, পাশে ট্রলি টেনে আনছে মাহাদিন। দুজনের মুখেই যাত্রার ক্লান্তি, কিন্তু ইজাজের চোখে ছিল অপরূপ দীপ্তি। পিয়াসা স্থির থাকতে পারল না। মুহূর্তের মধ্যেই তার পা যেন নিচ থেকেই ছুটতে শুরু করলো। ভিড়, শোরগোল, কোলাহল সবকিছু অতিক্রম করে সে সোজা পৌঁছে গেল ইজাজের সামনে। আপনি? তারপর আর এক মুহূর্ত দেরি না করে ঝড়ের বেগে ইজাজকে জড়িয়ে ধরল। একটা গভীর, শক্ত, অনাবিল আলিঙ্গন। এমন আলিঙ্গন যেখানে জমে থাকা দুঃখ, অপেক্ষা, কষ্ট সবকিছু গলে মিশে গেল। যেন এই মুহূর্তটার জন্যই সে এতদিন বেঁচেছিল। ইজাজ প্রথমে একেবারেই স্তব্ধ। সে ভিড়ের দিকে তাকিয়ে বুঝতে পারছিল না এটি সত্যি ঘটছে কিনা। তার মাথার ভিতরে কেবল পাচ্ছিল পিয়াসা এইভাবে সবার সামনে। কিন্তু এক মুহূর্ত পর তার বুক ভরে উঠল এক অদ্ভুত উষ্ণতায়। এই মেয়েটি তার জন্য দিনরাত দোয়া করেছে, প্রতিটা মুহূর্তে তাকে মনে রেখেছে। সুদূর প্রবাসী থেকেও তার সব সময় মনে হতো পিয়াসা তার কাছেই আছে। তবে পিয়াসার এত স্বাভাবিকভাবে জড়িয়ে ধরাটা হজম করতে পারল না সে। কেমন ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। মেয়েটা কি তবে তাকে স্বামী হিসেবে মেনে মন থেকে মেনে নিল? পিয়াসা আলতো কাপা গলায় বলল, আপনি ফিরেছেন, অবশেষে ফিরেছেন। আপনি জানেন আপনাকে ছাড়া প্রতিটা দিন কতটা শূন্য ছিল। ইজাজ কেঁপে উঠল ভেতরে ভেতরে। তার কণ্ঠে প্রায় কোনো শব্দ বেরোলো না, কেবল ঠোঁটে চাপা হাসি আর চোখে ভেজে ওঠা আলো। এই প্রথম পিয়াসার দিক থেকে আসা আশকারা পেয়েছে সে। এটা যেন দেশে ফেরার পর প্রথম চমক। সে এবার পিয়াসার মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই বলল, আমি ফিরেছি সেনোরিটা, তোমার কাছেই ফিরেছে। ওদিকে মাহাদিন এই দৃশ্য দেখে হেসে কোটি কোটি। সে ট্রলি নামিয়ে দিয়ে মাইশার দিকে এগিয়ে গেল। তার কাঁধে কাঁধে
কাঁধে কাঁধ দিয়ে ধাক্কা মারল। তখনই মাইশা চোখ বড় বড় করে তাকায়। মাহাদিনও মজা করে বলল, আরে ওহে, তোমার ছোট বোন কিন্তু জামাইকে এমন করে আঁকড়ে ধরেছে, আর আমার বউটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছে। মাহাদিনকে এতদিন পর দেখার পর মাইশার ভেতরটাও খুশিতে লাফিয়ে উঠেছে। তবুও সে নিজের সংযম ধরে রাখলো। দাঁত কিরমির করে সে বলল, আপনি একটু চুপ করবেন? মানুষ কি ভাববে? মাহাদিন মজা না থামিয়ে বলল, মানুষ ভাবুক, আমি তো জানি আমার ঘুমপড়ির ভেতরে ভেতরে হিংসে করছে। আমাকে এমনভাবে কেউ জড়িয়ে ধরুক, এইটুকু চাইছে। মাইশা ঠোঁট ফুলিয়ে মুখ ঘুরিয়ে নিল। আপনি না একেবারেই একটা অসহ্য। আর তুমি অসহ্যের বউ। মাহাদিন টিপনি কাটতেই আছে। তবে এর কিছুক্ষণ পর সে নিজ থেকেই মাইশাকে জড়িয়ে ধরে। এমনিতেও মাইশার মতো আত্মসংযমী মেয়ে জীবনেও তাকে জড়িয়ে ধরতো না। এ যেন স্বামী স্ত্রীর খুব ক্ষণিকের অমূল্য মুহূর্ত। কিন্তু সবকিছুর মাঝেও পিয়াসা ইজাজকে একদম ছাড়ছিল না। তার বুকের ভেতর থেকে অদ্ভুত কান্নার স্রোত উঠছিল, চোখ দিয়ে ঝরে পড়ছিল পানি। সে যেন ভয় পাচ্ছিল যদি হাত ছেড়ে দেয় তবে আবার হারিয়ে যাবে। ইজাজ এবার আলতো করে তার মুখটা তুলে ধরে বলল, চুপ, আর কাঁদবে না। আমি কোথাও যাচ্ছি না, তোমার কাছেই তো আছি, দেখো। পিয়াসার কণ্ঠ ভিজে আবেগে কাঁপছে। আপনি ওয়াদা দিন, এবার আর আমাকে একা ফেলে যাবেন না। এজাজ তার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। ওয়াদা দিলাম, তোমাকে ফেলে কোথাও যাব না। এরপর ওরা চারজন বের হলো এয়ারপোর্ট থেকে। বেরিয়ে এসে দেখতে পায় মিসেস রোহানা তার গাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন। এজাজকে দেখা মাত্রই তিনি মোলায়েম হাসি দিয়ে এগিয়ে গেলেন তার দিকে। এজাজও তার মাকে এক হাতে জড়িয়ে ধরল। তার অন্য হাত এখনও পিয়াসার হাতের মুঠোয়, সেটা ছাড়ানোরও প্রয়োজন বোধ করল না সে। খানিকক্ষণ কথা বলে মিসেস রোহানা তার গাড়িতে উঠে পড়লেন। যাওয়ার আগে বললেন ওরা চারজন এখনই যেন পিয়াসাদের বাড়িতে যায়, উনিও সেখানেই যাবেন। সবাই প্রথমে একটু অপ্রস্তুত হলেও পরে হ্যাঁ সূচক মাথা নাড়ল এবং ওনাকে বিদায় দিয়ে এয়ারপোর্টের সামনে দাঁড়ানো একটা কালো মাইক্রোবাসে সবাই উঠে পরে একে একে লাগেজগুলো গুছিয়ে বসিয়ে দিল মাহাদিন। তারপর গিয়ে বসলো মাইশার পাশেই। গাড়ির ভেতরটা গুমট স্তব্ধ, কেবল গরম এয়ার কন্ডিশনের মৃদু শব্দ। কিন্তু এজাজের পিয়াসার মনে হচ্ছে এটা পৃথিবীর সবচেয়ে আরামদায়ক জায়গা। পিয়াসা পুরোটা পথ যেন এজাজের পাশ ছেড়ে উঠতেই চাইছিল না। তার ডান হাতটা শক্ত করে চেপে ধরেছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। এজাজ মৃদু হেসে বলল, এইভাবে আঁকড়ে ধরে আছো কেন? মনে হচ্ছে আমাকে শ্বাস নিতেও দেবে না। পিয়াসার চোখে পানি চিকচিক করে উঠল, তবে সে কিছুই বলল না। আর এমনিতেই এখান থেকে তার লজ্জা লাগছে। আবেগের বশে কি করে ফেলেছে সবার সামনে। মাইশা মাহাদিন ভাই দুজনেই পাশে ছিল, আর সে কিনা ওদের সামনেই। ওই মুহূর্তে তার নিজেরই কোনো হেলদোল ছিল না। মাথায় শুধু একটা কথাই বাজছিল, আজ ইজাজ ফিরেছে তার কাছে। ইজাজকে মন থেকে মেনে নিয়েছে, এখন আর কোনো সংকোচের বোধই রাখবে না সে। এজাজের সাথে সুখের একটা সংসার করবে, ব্যাস এইটুকুই তার স্বপ্ন। এজাজ নিঃশব্দে তাকিয়ে রইল ওর মুখের দিকে। কয়েকদিন আগেও কেবল মোবাইল স্ক্রিনেই দেখত এই চোখ দুটো, এই ভিজে কণ্ঠস্বর। আজ সব কিছু এত কাছে, এত বাস্তব। সে আলতো করে পিয়াসার চুল ছড়িয়ে দিল কপাল থেকে, তারপর ফিসফিস করে বলল, সেনোরিটা, আমার বেঁচে থাকার কারণ যদি কেউ হয় তবে সেটা কেবল তুমি। আমি আর কোথাও যাচ্ছি না, তোমার হাতটাই হবে আমার ঠিকানা। পেছনের সিট থেকে মাহাদিন হেসে উঠে বলল, আহম, কারো কারো হাত নাকি ঠিকানায় পরিণত হচ্ছে, ব্যাপারটা বেশ জমজমাট লাগছে। মাইশা ঝট করে কনুই মেরে দিল মাহাদিনকে। আপনি একটু চুপ করুন না, সারাক্ষণ টিপ্পনি মারবেন কেন? আরে ঘুমপড়ি, আমি তো আসল কথাটাই বললাম। তোমার ছোট বোনের জামাই এভাবে আবেগে ভেসে যাচ্ছে আর তুমি কেবল ফোন নিয়ে ব্যস্ত, বুঝলে? একটু শিখে নাও। মাইশা ঠোঁট ফুলিয়ে বলল, আপনিও তো আমার সাথে এমনভাবে কথা বলেন, এ কারণে আমিও পিয়ার মতো হতে পারবো না। কথা শেষ করার আগেই রাগে মাইশার মুখটা লাল হয়ে গেল। মাহাদিন হো হো করে হেসে উঠল। এই তো চাই, একটু হিংসে করো, একটু রাগ করো, তবেই তো সংসার মজা। কিন্তু ইজাজ আর পিয়াসা তখন নিজেদের ভুবনেই ডুবে আছে। পিয়াসা মাথাটা হেলিয়ে দিল ইজাজের কাঁধে, চোখ বুজে নিঃশ্বাস ফেলল। তার ঠোঁট থেকে ধীর স্বরে বেরিয়ে এলো, আপনি ফিরেছেন, এটাই আমার পৃথিবীর সবচেয়ে বড় প্রাপ্তি। ইজাজ তার হাতটা শক্ত করে চেপে ধরে উত্তর দিল, তুমি আছো বলে আমি ফিরেছি, সেনোরিটা। গাড়ি তখন শহরের ব্যস্ত রাস্তায় ছুটে চলেছে। চারপাশে ভিড়, হর্ন, ধোঁয়া, সবকিছু সত্ত্বেও ভেতরে তৈরি হয়েছে এক অদ্ভুত শান্তির আবহ। এবং এক পর্যায়ে তাদের গাড়িটা নুরুল আমিনের বাড়ির সামনে এসেই দাঁড়ালো। তারা চারজনই ব্যস্ত পায়ে গাড়ি থেকে বেরিয়ে এলেন।
মিসেস রোহানা নিচতলায় চায়ের দোকানে বসেই চা খাচ্ছিলেন। চায়ের দোকানদারের চেহারাটা দেখার মতো ছিল। তিনি ভূত দেখার মতো করে তাকিয়ে আছেন রোহানার দিকে। অবশ্য ওনার এমনটা করাটাই স্বাভাবিক, কারণ মহিলার সাথে প্রথম সাক্ষাৎ তো আর খুব একটা সুবিধার ছিল না। তবে তিনি হয়তো জানেন না এই মহিলা হলেন পিয়াসার গিরগিটির শাশুড়ির লেজার্ড মাদার। ওনাকে সে আর 5টা স্বাভাবিক মানুষের মতো করেই ছেড়েছে যে। মিসেস রোহানা এবার সবাইকে নিয়ে উপরে উঠলেন। পিয়াসা আর মাইশার মুখ থমথমে, তবে ভেতরে ভেতরে উত্তেজনায় ভরপুর। কতদিন পর বাবার বাড়িতে ফিরেছে, যে বাড়িতে শৈশব কৈশোর কেটেছে সেই বাড়িতে। এই বাড়িটার প্রতিটা ইট দালান তাদের স্মৃতির পাতায় জড়িয়ে আছে। বাবা মা তানিশা এর কথা খুব মনে পড়েছে এতদিন, কিন্তু বাড়িতে আসা হয়নি। হ্যাঁ, ফোনালাপ হয়েছে সবার সাথে। স্বপ্না জাহানের অন্তঃসত্ত্বা হওয়ার কথাও তারা সকলেই জানে এবং এই বিষয়ে কেউ কিছু বলেওনি। পিয়াসাও তার বাবার সাথে সব মনোমালিন্য ঘুচে গেছে। এখন আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই কারোর মাঝে। দরজার টোকার শব্দ হয়। ভেতর থেকে স্বপ্না জাহান আসছি বলার শব্দ শোনা যায়। একটু পরে তিনি দরজা খুললেন। দীর্ঘদিন পর মাকে দেখতে পেয়েছে মাইশা পিয়াসা দুজনেই দৌড়ে এসে ওনাকে জড়িয়ে ধরল। তাদের দুই বোনের চোখে পানি চিকচিক করছে। ইতিমধ্যে স্বপ্না জাহানের এর একই দশা। ওদের মা মেয়ের এমন হৃদয়স্পর্শী ভালোবাসার দৃশ্য দেখতে লাগলো মিসেস রোহানা, ইজাজ এবং মাহাদিন। কয়েক সেকেন্ড পর স্বপ্না জাহান চোখ মুছে মিসেস রোহানার সাথে খোঁজ সাক্ষাৎ করলেন। তারপর ইজাজ আর মাহাদিনকে সহ নিয়ে ভেতরে ঢুকে বসতে দিলেন। মাহাদিন আর ইজাজের হাত ভর্তি 10 কেজি মিষ্টির প্যাকেট পথে গাড়ি থামিয়ে কিনেছিল। সবাইকে সালাম দিয়ে তানিশা মাথায় ওড়না টেনে ওদের সালাম দিয়ে মিষ্টির প্যাকেটগুলো নিয়ে কিচেনে চলে গেল। তারপর ফিরে এসে মাইশা আর পিয়াসাকে নিয়ে তাদের রুমের দিকে ভো দৌড় দিল। কতদিন পর 3 বোন 3 হৃদয় একসাথে হয়েছে। জন্মের পর থেকে কেউ কাউকে ছাড়া থাকতে পর্যন্ত পারত না, আর এখন বিয়ের পরে সব কেমন যেন পাল্টে গেছে। রুমে ঢুকে তানিশা বাচ্চার মতো ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে আছে মাইশাকে চড়িয়ে। মন খারাপের সময় মাইশার বুকটাই তো তার নির্ভরতার জায়গা ছিল। আজ কতদিন বড় বোনের বুকের উষ্ণতা পায়নি সে। কবিরের চিন্তায় কত কেঁদেছে, কত মন খারাপ করেছে, না খেয়ে দিন কাটিয়েছে। ওই সময় মাইশা থাকলে কি এমনটা হতে দিত? সে এবার পিয়াসাকেও জড়িয়ে ধরতে যায়। তার দুষ্টু মিষ্টি খুনসুটির সাথী, তার মেজো আপু, ওর সাথে না লেগে একটা দিনও কি কাটিয়েছে সে? কিন্তু পিয়াসা এবার মুখ ভেঙচি কেটে তানিশার কাছ থেকে দূরে চলে যায় আর নাক ছিটকে বলল, Oh, come on, sis. Why are you gonna touch me? You're so nasty. Please clean yourself. তানিশা চোখ ছোট করে তাকায় পিয়াসার দিকে। এই মেয়ে এমন ইংরেজিতে ফুটানি দেখাতে শুরু করলো কবে থেকে? বড়লোক বাড়িতে বিয়ে হওয়ার পর নিশ্চয়ই। তানিশা এবার রাগে অগ্নিশর্মা হয়ে তার ধুলো মাখা পুরনো বইয়ের উপর থেকে হাতে ধুলো লাগিয়ে নিল। তারপর এক দৌড়ে পিয়াসাকে শক্ত করে জড়িয়ে ধরে সব ধুলো পিয়াসার শাড়িতে লাগিয়ে দিয়ে বলল, আগে আপা বাংলায় কথা কন নাই তো? কিচ্ছু বুঝি নাই। ছুরি, আপনারা তো দামি শাড়িখানা ধুলো লাগাইয়া দিছি, আপনি মাইন্ড করিয়েন না আবার। পেছন থেকে এসব দেখে মাইশা হেসেই কুটি কুটি। জম্পের শিক্ষা হয়েছে তানিশার। মেয়েটার দুষ্টুমির রূপ আবারও বের হয়েছে পিয়াসার কারণে। অপরদিকে পিয়াসা রেগে মেগে দিল তানিশাকে একটা দৌড়। তার জামাইয়ের দেওয়া শখের শাড়িতে ধুলো লাগিয়ে দিয়েছে মেয়েটা। আজকে ওকে হাতে পেলে হবে একবার। সে তো তানিশাকে একটু খ্যাপাতেই চেয়েছিল, তাই বলে মেয়েটা এমন করবে? তানিশার পেছনে দৌড়াতে দৌড়াতে পিয়াসার মাথায় এবার দুম করে ইজাজের প্রশস্ত পেশিবহুল পিঠে এসে পড়ল। সে টাল সামলাতে না পেরে পড়েই যাচ্ছিল। কোনো মতে ইজাজ তাকে 2 হাত দিয়ে ধরে ফেলে। এই দৃশ্য দেখে মাহাদিনের মনে পড়ে যায় সেও একবার এভাবেই তার হিটলার স্যারের উপরে পড়েছিল। তখন তার স্যার রেগে মেগে বলেছিল ওনার হাত দিয়ে উনি নাকি শুধু বউকেই ধরবেন, সে যেন আর ভুল না করে। আহা, অবশেষে তার স্যার নিজের বউকে ধরেছেন। এটা দেখে চোখের শান্তি মিলেছে তার। পিয়াসা এবার মাথায় হাত দিয়ে আহতের মতো করে তাকায় ইজাজের দিকে। ইজাজের চোখ মুখ চিন্তায় কুঁচকে আছে। সে ব্যতিগ্রস্ত হয়ে জিজ্ঞেস করলো, দৌড়াচ্ছিলে কেন পিয়াসা? পড়ে গেলে কি হতো? পিয়াসা আমতা আমতা করে বলল, তানির বাচ্চা আমার শাড়িতে ধুলো মাখিয়ে দিয়েছে, তাই ওকে কেলাতে যাচ্ছিলাম। তানিশা না হয় ছোট, ও এমন বাচ্চামো করবে, তাই বলে তুমি ওর পিছে ছুটবে? আজকে তো একটা অঘটন হয়ে যেত। চোখ সরু করে বলল ইজাজ। পিয়াসা এবার আরো রেগে গিয়ে কোমরে হাত দিয়ে বলল, একদম শালির পক্ষ নিয়ে কথা বলবেন না। তানি বাচ্চা না, ও হচ্ছে একটা আস্ত শয়তান। আপনার দেওয়া শাড়িতে কেন ও ধুলো মাখাবে? বাঁকা একটা হাসি দিল ইজাজ। তার বউটা শাড়িটা নিয়ে এত ডেসপারেট হয়েছে এটা ভাবতেই তার খুশি লাগছে। কণ্ঠস্বর নরম করে সে বলল, সেনোরিটা, আমি তানিশার পক্ষ নিয়ে কথা বলছি না।
তুমি জোর পিছু করে এখন পড়ে যাচ্ছিলে, সে চিন্তায় বলেছি কথাটা। আর হ্যাঁ, তোমাকে আমি আরও অনেক নতুন শাড়ি কিনে দেব। এসব নিয়ে মন খারাপ করো না, কেমন? ওদিকে তানিশা কিচেন থেকে উকি দিয়ে ঠোঁট চেপে হাসতে লাগলো। এটা দেখে মুখ বাঁকা করে এজাজের দিক থেকে চলে যায় পিয়াসা। তারপর সোজা গিয়ে মিসেস রোহানার পাশে সোফায় বসলো। স্বপ্না জাহানের ইতোমধ্যেই কয়েক প্রকারের নাস্তা সাজিয়ে দিয়েছে ওনার সামনে। সেখানে থেকে কয়েক পিস তুলে খেতে লাগলো। মাহাদিনের সামনের প্লেটটা অলরেডি খালি, মাত্র 2টা পাটিসাপটাই বাকি আছে। ভদ্রতার খাতিরে সে ওই দুটো আর খেলো না। অবশ্য পাশে বসে থাকা মাইশার অগ্নিদৃষ্টিতেও সে ভয় পাচ্ছে। তাতে কি, জামাই এতটা খাওয়া খেতে কি আর কোনো অত ধার দিলে চলে? এজাজে সে একটা সিঙ্গেল সোফায় বসলো। সে কেমন বিস্ফোরণের চোখে তার মায়ের পাশে পিয়াসাকে বসে থাকা দেখছে। মিসেস রোহানাও পিয়াসার দিকে হাসি মুখে শরবত এগিয়ে দিচ্ছে। এ কি করে সম্ভব? ইজাজের অমন ভ্যাবলার মতো তাকিয়ে থাকা দেখে মুচকি হাসছে পিয়াসা। বেচারা দেশে ফিরে শুধু সারপ্রাইজই পাচ্ছে। তখনই সেখানে নুরুল আমিন চলে আসেন। ওনাকে দেখে ওনার 2 জামাই পা ধরে সালাম করলো। পেছন থেকে মাইশা এবং পিয়াসাও গিয়ে বাবার সামনে এসে দাঁড়ালো। নুরুল আমিনের চেহারার একটা ঝলমলি হাসি ফুটে উঠল। তিনি বড় 2 মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। এই হাতটাই বিয়ের দিন বিদায়ের সময় ওনার মেয়েরা গোমড়ো মুখে ফিরিয়ে দিয়েছিল। আজ মেয়ে দুটোকে কত হাসি খুশি সুখী দেখাচ্ছে। সারাক্ষণ বাড়িতে বাচ্চা বাচ্চা ফ্রক পরে ঘুরে বেড়ানো দুটো মেয়ে এখন ওনার সামনে শাড়ি পরে পরিপূর্ণ নারীর মতো দাঁড়িয়ে আছে। কত নজরকাড়া লাগছে ওদের। নুরুল আমিনের চোখের কোণে পানি জমে উঠেছে। ওনার স্থির বিশ্বাস ছিল, পিয়াসার জন্য ইজাজ আর মাইশার জন্য মাহাদিনের মতো বিশুদ্ধ চরিত্রের ছেলে আর পাবেন না তিনি। তাই তো কোনো 7-5 না ভেবে মেয়ে দুটোর বিয়ে দিয়ে দিলেন। স্বপ্না জাহান এসে নুরুল আমিনের হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে রান্নাঘরে যাওয়ার জন্য উদ্যত হলেন। তখনই মিসেস রোহানা এবার উঠে দাঁড়ান। সোজা গিয়ে নুরুল আমিন সাহেবকে বললেন, দরকারি একটা কথা বলতে এসেছি আজ, সেটা বলেই কিন্তু চলে যাব। দয়া করে কোনো তোড়জোড় করবেন না। নুরুল আমিন ওনাকে বললেন, বিয়ের পর প্রথম তুমি এসেছো আর মেয়ে জামাই এসেছে আমার বাড়িতে, একটু তো আয়োজন করতেই হয় রোহানা। পরে কোনো একদিন আয়োজন করবেন। অ্যাকচুয়ালি ইয়াজ সবেমাত্র মালয়েশিয়া থেকে এসেছে, ওর রেস্ট নেওয়া দরকার। তাছাড়া কালকেই ইভেন্টের তো দেখা হবেই। কিসের ইভেন্ট? স্বপ্না জাহান এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, রিসেপশনের ইভেন্ট। মাইশা, মাহাদিন আর ইয়াস পিয়াসার, সেটাই ইনভিটেশন দিতে এসেছি আমরা। মিসেস রোহানা হেসে বললেন। ইজাজ এবার আরেক দফা চমকে ওঠে। তার নিজের চোখ কান কিছুকেই সে বিশ্বাস করতে পারছে না। তার মা এমন পরিবর্তন হলো কি করে? পিয়াসাকে তো উনি 2 চোখে সহ্যই করতে পারতেন না। আর আজ এসব কি করছেন, কি বলছেন? এসব করার ইচ্ছে তো তার ছিল, কিন্তু মিসেস রোহানা যে নিজ থেকে রিসেপশনের ইভেন্ট অ্যারেঞ্জ করেছেন এটা মানতেই একটা শুকনো ঢোক গিলল সে। মাহাদিনের একই অবস্থা, সেও ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। মাইশা অবশ্য এসব জানে। গত কয়েকদিন আগেই মিসেস রোহানা তার শ্বশুরবাড়ি গিয়ে সবাইকে দাওয়াত দিয়ে এসেছে। ইজাজ এবার সরাসরি তার মাকে জিজ্ঞেস করলো, কিন্তু আম্মু, একদিনের ভেতর আপনি এত সব অ্যারেঞ্জ করবেন কি করে? অফিসের সব রিলেটিভস, শেয়ার হোল্ডার সবাইকে তো দাওয়াত দিতে হবে। ডোন্ট ওয়ারি মাই সান, অফিসের ম্যানেজার এর সাথে গত 3 দিন ধরে আলোচনা করে সবটা ব্যবস্থা করে রেখেছি আমি। তোমাদের কারোর কিছু করতে হবে না। এরপর তিনি বেশ কিছুক্ষণ পিয়াসার মা বাবার সাথে কথা বলে ওনাদের আমন্ত্রণ জানিয়ে সবটা ক্লিয়ার করেন। পিয়াসাও এসে দাঁড়ায় ইজাজের পাশে। ইজাজ তখনও চমকের শীর্ষ পর্যায়ে আছে। তার সব কিছুই কেমন যেন গোড় লাগার মতো লাগছিল। পিয়াসা তার কাছে এসে বলল, মিস্টার স্যাভেজ, এসব আপনার স্যানোরিতার পুরা কপালের পাওয়ার। দেখলেন তো আপনার খিটখিটে মাকে কেমন মিটমিটে মা বানিয়ে দিলাম। এজাজ একটা প্রশান্তির হাসি দিয়ে তাকায় পিয়াসার দিকে। তার চোখ মুখ আনন্দে ঝলমল করছে। এবার পিয়াসার হাতটা শক্ত করে ধরল। কিছু না বলে মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল তার সেনোরিটার দিকে। এজাজের এমন ঘোর লাগা চাহনি দেখে পিয়াসা বলে উঠল, এভাবে তাকালে নজর লেগে যাবে তো। এমনিতেই শ্যামলা, পরে আবার কালো হয়ে যাব। পিয়াসার দিকে সামান্য ঝুঁকে ইজাজ বলল, তাতে কি, তুমি যেমন তাতেই সুন্দর। আর কত সুন্দর হতে চাও? পিয়াসা এবার ইজাজের ডান হাতটা শক্ত করে ধরে ফ্যালফ্যাল করে চোখ করে তাকিয়ে বলল, আমি ঠিক ততটুকু সুন্দর হতে চাই যতটুকু সুন্দর হলে আমি ব্যতীত অন্য কারো দিকে আমার জামাইয়ের চোখ না যায়।
ইজাজ কিছু মুহূর্ত পাথরের মতো শক্ত করে তাকিয়ে আছে পিয়াসার দিকে। মেয়েটা যে তার সৌন্দর্য নিয়ে ভীত হয়ে আছে, তাকে হারানোর ভয় করছে, অথচ সে তো পিয়াসা ছাড়া কারোর দিকে ফিরেও তাকায় না। তাই সে গলার স্বর নামিয়েই বলল, শোনাবো, সৌন্দর্য সময়ের সঙ্গে মলিন হয়ে যায়, কিন্তু আমার চোখে তুমি চিরকাল অমলিন। তোমার চোখের মধ্যে হারাই আমি বারংবার, আর সেই চোখের সৌন্দর্য কখনো বয়স পায় না। প্রশস্ত একটা হাসি দিয়ে ইজাজের দিকে তাকায় পিয়াসা। তার চেহারার অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছে যে ইজাজের কথায় সে খুব খুব খুশি হয়েছে। এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে সে যেন ধন্য আজ। একরাশ মুগ্ধতা নিয়ে সে তাকিয়ে আছে ইজাজের দিকে। ওরা দুইজন এতক্ষণ ড্রয়িং রুমের কিছুটা বাইরের দিকে এই কথা বলছিল। যা তরুণ পিয়াসাকে দেখতে না পেয়ে ড্রয়িং রুমের ভেতর থেকে মাইশা ডাক দেয় মিষ্টি খাওয়ার জন্য। পিয়াসার চেয়ে মিষ্টি বড্ড পছন্দের, এই কথা মাইশার মাথা থেকে বেরোলে কি চলবে? তাই পিয়াসা ইজাজকে অনুনয়ের স্বরে বলল, আপনি ডাকছে, দাঁড়ান একটু পর আসছি। ইজাজ পিয়াসার হাতটা আরো দৃঢ় করে ধরে রাখে, চোখ মুখ সরু করে বলে, এখনো থেকে গেলে হয় না? বাম ডান মাথা নেড়ে আলতো হাতে ইজাজের হাতটা ছাড়িয়ে পিয়াসা সামনের দিকে চলে যায়। অমনি ইজাজ গাইতে লাগলো, ও পিয়া রে পিয়া, আয় না একটু কাছে, ও পিয়া রে পিয়া, একটা গল্প বলার আছে। পরে শুনবো, আগে আপনির কথা শুনে আসি। ঘাড় না ঘুরিয়ে পিয়াসা বলল। এরপর সে সোজা ড্রয়িং রুমে চলে যায়। এদিকে ইজাজ দাঁত কিরমির করে তাকায় সেদিকে। প্রচণ্ড বিরক্ত লাগছে মাইশার উপরে। ডাকার সময় পেল না, মনে মনেই বলল, ড্যাম, এই মালদিনী বউটা আমার বউর সাথে আমাকে একটু কোয়ালিটি টাইমও স্পেন্ড করতে দিবে না। সকাল 9:30। নীল আকাশের হলুদ দাগ সূর্য দেখা যাচ্ছে। চারপাশে নানান রকমের মানুষের কোলাহল, চিৎকার, চেঁচামেচি। দূরে পাখির কলকাকলির মুখরিত হয়ে উঠেছে পরিবেশটা। ইতোমধ্যেই হরেক রকমের মজাদার রান্নার খুশবু ছড়িয়ে পড়েছে পুরো বাড়ি জুড়ে। ইজাজ তখনও অর্ধ ঘুমে। অ্যালার্ম এর তেজি শব্দ কর্ণকুহরে পৌঁছানো মাত্রই রাজ্যের বিরক্তি নিয়ে বিছানা ছেড়ে উঠল সে। মুখ ফুলে লাল টুকটুকে হয়ে আছে, চুলগুলো এলোমেলো, চোখ দুটো টান টান অবস্থা। পাশেই মাহাদিন ঘুমের ঘোরে বিভোর, হালকা করে নাকও ডাকছে। অ্যালার্ম বন্ধ করে ইজাজ এবার মাহাদিনকে ডাকলো। একবার ডাকে, দুইবার ডাকে, কিন্তু মাহাদিন একটু টু শব্দ পর্যন্ত করছে না, যে কারণে সে এবার খেচিয়ে ডাক দিল, মাহাদিনের বাচ্চা। অমনি মাহাদিন আমতা আমতা করে এক লাফে শোয়া থেকে উঠে বসলো। চোখ মুখ কচলাতে কচলাতে সামনের দিকে তাকালো। ইজাজ তখনও তার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। একটা শুকনো ঢোক গিলে মাহাদিন উঠে দাঁড়ালো। কি কি হয়েছে স্যার? 10টা বাজতে চললো, আজকে কত কাজ আছে, এভাবে ঘুমালে হবে? তেজি গলায় বলল ইজাজ। রাগে তার চোখ সরু হয়ে আছে। হতাশার একটা শ্বাস ফেলে মাহাদিন বলল, স্যার, আন্টি তো ম্যানেজারকে সব দায়িত্ব দিয়ে রেখেছে। আজকের দিনটা অন্তত একটু রিল্যাক্স করুন। সো হোয়াট, আজকে আমাদের দুজনের কাজ করতে হবে। যাও ফ্রেশ হয়ে এসো, নিচে গিয়ে সবকিছু সুপারভাইজ করতে হবে। গো ফাস্ট। এই বলে ইজাজ তার ওয়ার্ড্রোব থেকে মাহাদিনের জন্য এক সেট জামা বের করে দেয়। ইয়েস বস। মাহাদিনও বাধ্য অ্যাসিস্ট্যান্টের মতো মাথা নেড়ে সম্মতি জানালো। যেতে যেতে নিজেকে নিজেই বলল, শালার হিটলার স্যার, একটা দিনও শান্তিতে থাকতে দেয় না। বিয়ের দিনও কাজ করিয়েছে, আজ রিসেপশনের দিনও কাজ করাচ্ছে। বাড়িতে বউয়ের জ্বালায় ঘুমাতে পারি না। এই বাড়িতে একদিনের জন্য এসেছি, তাও স্যারের জ্বালায় ঘুমাতে পারি না। মা দিন রে, তোর মতো কপাল পোড়া দ্বিতীয়টা নেই। গতকাল নুরুল আমিনের বাড়ি থেকে ফেরার পথে মিসেস রোহানা মাইশা আর মাহাদিন দুজনকেই এই বাড়িতে নিয়ে আসেন। কাল যেহেতু রিসেপশন, তাই ওনার ইচ্ছে ওরা দুই জুটি একসাথে একই বাড়িতে থাকবে। এই বাড়ি থেকেই সকল অনুষ্ঠান হবে। তবে প্রথম দিকে সব ঠিকঠাক ছিল, কিন্তু গত 10 দিন মিসেস রোহানার সাথে ঘুমানোর অভ্যেসের কারণেই পিয়াসা ইজাজের রুম ছেড়ে ওনার রুমে ঘুমাতে চলে যায়। মাইশা আর মাহাদিন গেস্ট রুমে ছিল। পথে পিয়াসা মাইশাকেও মিসেস রোহানার রুমে নিয়ে চলে যায়। ওরা তিনজন একই বিছানায় শুয়ে পড়লেন। মাঝে মিসেস রোহানা এবং দুই ঘরের দুই পাশেই পিয়াসা আর মাইশা। তারপর তিনজনই জুড়ে দেয় একরাশ গল্প। প্রতিবারের ন্যায় ইজাজ এবং মাহাদিন দুজনেই এতে বেশ চটে যায়, কিন্তু মিসেস রোহানার সামনে প্রকাশ করেনি আর। যেহেতু ইজাজ একা, এই কারণে মাহাদিনকে ইজাজের সাথে ঘুমাতে বলে মিসেস রোহানা। ওরা দুইজন আর কী করবে, প্রতিবারের ন্যায় কিছুক্ষণ বইয়ের বদনাম করে শেষমেশ ঘুমিয়েই পড়েছে। মাহাদিন ফ্রেশ হয়ে এলে এবার ইজাজ চায় ফ্রেশ হতে। রিসেপশন প্রোগ্রামটা সন্ধ্যার দিকেই শুরু হবে। তবুও অফিসের সকল ক্লায়েন্ট, এমপ্লয়ি, স্টাফ সহ রিসেপশনিস্টদের দাওয়াত দেওয়ার কোম্পানির ম্যানেজার ভোরের আলো ফোটার সময় থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছে।
কারণ মিসেস রোহানা গত 4 দিন ধরে তার মাথা খেয়ে আসছে যাতে প্রোগ্রামে কোনো ত্রুটি না থাকে। নিচে যাওয়ার জন্য সিঁড়িতে এসে থমকে দাঁড়ায় মাহাদিন। এত এত মানুষের মাঝে কেবল একজন রমণীর দিকে তার চোখ যাচ্ছে। সামনেই সোফায় বসে মাইশা আপন মনে চা খাচ্ছে। হাতে ফোনটা তো আছেই, সে আর নিজেকে সামলাতে পারল না। ব্যস্ত পায়ে সোজা মাইশার সামনে এসে দাঁড়ালো। গত 10টা দিন এই মেয়েকে না দেখে তার অবস্থা যেন বেগতিক হয়ে গিয়েছিল। সারাক্ষণ শুধু মাইশার সাথে কথা বলার জন্য, তাকে দেখার জন্য মরিয়া হয়ে উঠেছিল। আজ আবারও কতদিন পর সেই দেখা, সেই তৃপ্তি। মাইশাকে দেখলে মাহাদিনের মুখ দিয়ে অবশ্য কোনো ভালো কথা বের হয় না। এরা মাইশার অজানা নয়। তাই মাহাদিন কিছু বলতে উদ্যত হতেই মাইশা তাকে থামিয়ে দিয়ে বলল, ব্রেকফাস্ট টেবিলে গিয়ে বসুন, আমি আপনার জন্য চা নাস্তা আনছি। মুখ ভেঙচি কাটলো মাহাদিন। একটু কথাই তো বলতে চেয়েছে সে, আর মাইশা কেমন হনহন করে চলে গেল। তার সকল আশাকে ভাসিয়ে দেওয়ার জন্য যেন মাইশারই জন্ম। আর না পেরে সেও এবার গিয়ে টেবিলে বসলো। ইজাজও তখন নামলো উপরতলা থেকে, সেও খেতে বসে গেল। মাইশা এসে খাবার সাজিয়ে দিল ওদের সামনে। পেছনে 2টা মেইড সব কিছু এগিয়ে দিচ্ছে তাকে। অবশ্য রান্নাটাও সে করেনি, মেয়েরা সব করে রেখেছে। ইজাজ এবার চোখ বুলিয়ে নিল চারপাশে, কোথায় পিয়াসাকে দেখতে পেল না। হালকা চিন্তিত গলায় সে মাইশাকে জিজ্ঞেস করলো, পিয়াসা কোথায়, আর তার আম্মুই বা কোথায়। মেয়েকে হাসি দিয়ে মাইশা জানায় যে ওরা দুজন এখনো ঘুমাচ্ছে। ওদের বৌমা শাশুড়িকে সে ডেকেছিল, কিন্তু মিসেস রোহানা তাকে ডাকতে মানা করিয়ে দিয়ে বললেন উনি বা ওনার ডিয়ার সকাল 11টার আগে কেউই ঘুম থেকে উঠবেন না। গত 5 দিন ধরে এমনটাই নাকি করে আসছেন ওনারা। বাড়ি ভর্তি কাজের লোক আছে, এরা সব করে নেবে, তাই কেউ যেন ওনাদের ডিস্টার্ব না করে। একথা শুনে ইজাজ আর মাহাদিন দুজনেই ফ্যালফ্যাল করে চোখ করে তাকিয়েছিল। ইজাজের নিম্ন চোয়াল ঝুলে আছে, সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কয়েকটা দিন বাড়িতে ছিল না, এর মধ্যে এত কিছু ঘটে গিয়েছে। গতকাল রাতে রোহানার সাথে পিয়াসার থাকাটা বহু কষ্টে হজম হয়েছিল, এখন আবার নিয়ম মাফিক রুটিনের পরিবর্তন। তড়িঘড়ি করে খাওয়া শেষ করে এজাজ সোজা উপরতলায় তার মায়ের রুমে চলে গেল। দরজা ছেড়ে ভেতরে উকি দিয়ে এজাজ প্রথমেই থমকে গেল। বিছানার একপাশে পিয়াসা শুয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে গালে লেপ্টে আছে। ঘুমন্ত চোখের পাতায় যেন ক্লান্তির হালকা ছাপ। আশেপাশের মিসেস রোহানা গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। দুজনের ঘুম এত গভীর যেন পৃথিবীর কোনো ঝড়ও তাদের ছুতে পারবে না। এজাজের বুক কেঁপে উঠল। এই দৃশ্য তার কাছে একেবারেই নতুন। পিয়াসাকে এমন নির্ভার শান্ত অবস্থায় আগে কখনো দেখেনি। বিয়ের পর থেকে প্রতিটা মুহূর্তেই পিয়াসা ছিল টেনশন আর লজ্জায়, আবেগের ভেতরে ঢাকা। অথচ আজ যেন সম্পূর্ণ স্বস্তির ঘুমে হারিয়ে গেছে। চোখ সরাতে পারছিল না এজাজ। ঠোঁটে সচেতন হাসি ফুটে উঠল। মনে মনেই বলল, আমার সেনোরিটা আজ সত্যি নিষ্পাপ শিষ্যের মতো ঘুমাচ্ছে। এরপর এজাজ দরজা থেকে সরে এসে করিডোরে দাঁড়ালো। ওপরতলা তখনও শান্ত, কিন্তু তার ভেতরে ভেতরে যেন অদৃশ্য একটা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কারণ আজকের দিনটা শুধুই তাদের, এজাজ আর পিয়াসার। এতদিন ধরে লুকানো, টানা পোড়া, অপেক্ষা, দূরত্বের পরে আজকের দিন যেন সবকিছুরই পূর্ণতা। ওদিক থেকে এজাজকে খুঁজতে এসে মাহাদিন হাত ঘড়ির দিকে তাকিয়ে বিরক্ত স্বরে বলল, স্যার, আধ ঘন্টা হয়ে গেল, দুপুর থেকে গেস্টরা আসা শুরু করবে, অথচ ওনাদের হেলদোল নেই। এজাজ হালকা হেসে বলল, মাহাদিন, এত অস্থির হওয়ার কিছু নেই, ওরা ঘুমাক। তাহলে আপনার বউয়ের জন্য আপনি স্বপ্ন দেখুন স্যার, আমি রিসেপশনের লিস্ট সামলাই, কেমন? মাহাদিন মুখ গোমড়ো করে বলল, তারপরে চোখ টিপে যোগ করলো, আচ্ছা স্যার, একটু বলুন তো, গতকাল এয়ারপোর্টে হঠাৎ করে ওভাবে পিয়াসা আপনার গলায় ঝুলে পড়লো, আপনি কিভাবে সামলালেন? আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। এজাজ একটু থেমে মুচকি হাসলো, চোখে অদ্ভুত এক দীপ্তি। ওটা ছিল পিয়াসার অবচেতন আবেগ মাহাদিন, এতদিন চাপা ছিল, আর কাল আমাকে দেখে সহ্য হয়নি। মাহাদিন ঠোঁট বাঁকিয়ে বলল, তাহলে রিসেপশনের পরে আপনাকে আর ভয় পেতে হবে না। ও যেভাবে আপনাকে জড়িয়ে ধরেছিল, আমি বাজি ধরছি আজকের পর আপনাদের মাঝে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এজাজ কিছু বলল না, শুধু এক চোখে বন্ধুর ন্যায় অ্যাসিস্ট্যান্টের দিকে তাকিয়ে রইল। তার দৃষ্টি বলছিল, তোমার কথা যেন মিলে যায় বাবা মাহাদিন। এদিকে ভেতর থেকে মৃদু শব্দ ভেসে আসছে। পিয়াসা আধঘুমো ভাঙা কণ্ঠে বিড়বিড় করলো, এত শব্দ হচ্ছে কেন? আমি তো একটু ঘুমাচ্ছি। এজাজ মুহূর্তেই দরজার কাছে চলে গেল। ততক্ষণে মিসেস রোহানা উঠে ফ্রেশ হতে চলে গিয়েছেন। ওনাকে দেখে মৃদু স্বরে এজাজ বলল, পিয়াসা, উঠবে না? চোখ খুলে অচেনা কণ্ঠে শুনে পিয়াসা প্রথমে হতভম্ব হয়ে গেল, তারপর হঠাৎ মনে পড়তেই বুক ধরফর করে উঠল। কিন্তু এজাজের কণ্ঠ।
চোখ মেলে তাকাতে ইজাজকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখল। ঘুম ঘোরে লালচে চোখ বড় বড় হয়ে গেল তার। তাড়াহুড়ো করে উঠে বসতে গিয়ে চুলগুলো এলোমেলো হয়ে মুখে পড়ল। ইজাজের বুকের ভেতরে কেমন যেন কেঁপে উঠল। নিজের হাত দুটো শক্ত করে মুঠো করলো যাতে ভেতরের ঝড় বাইরে বেরিয়ে না আসে। আপনি এত সকালে? পিয়াসা কাঁপা কণ্ঠে বলল। ইজাজ শান্ত স্বরে উত্তর দিল। সকাল পার হয়ে দুপুর হয়ে গেছে। পিয়াসা তখনও বিছানায় বসে আছে, তার চেহারায় ঘুম ঘুম ভাব এখনো আছে। ইজাজ কাছে এসে নরম গলায় বলল, চলো ওঠো, জানোই তো আজকের দিনটা অনেক স্পেশাল। পিয়াসার চোখে হঠাৎ ঝিলিক এলো, বুকের ভেতরে অদ্ভুত আবেগ ছড়িয়ে পড়ল। সে মাথা নিচু করে আসতে বলল, আমি 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 তো একেবারেই রেডি হইনি। ইজাজ তার দিকে তাকিয়ে একটুখানি ঝুঁকে ফিসফিস করে বলল, তুমি যেমন আছো তাতেই নিখুঁত, তবে আজ তোমাকে নতুনভাবে দেখতে চাই। অমনি পিয়াসা লজ্জায় লাল হয়ে গেল। ইদানিং তার কি যে হয়েছে, ইজাজের কথা শুনলেই লজ্জায় গুটিয়ে যায় সে। ওদিকে মিসেস রোহানা ফ্রেশ হয়ে এসে ইজাজের সাথে নিচে অ্যারেঞ্জমেন্টের কথা বলতে শুরু করলেন। ইজাজও তার মায়ের সাথে কথা জুড়ে দিল। পিয়াসা ধীর পায়ে উঠে নিজের রুমের দিকে চলে গেল। গতকাল রাতের গল্প করতে করতে মিসেস রোহানা তাকে আর মায়েশাকে বলেছিলেন দুপুরের পরপরই মেকআপ আর্টিস্ট চলে আসবে। তারা দুই বোনের জন্য তিনি যে ড্রেসের কালেকশন ঠিক করে রেখেছেন ওখান থেকে ইচ্ছে মতো চুজ করে ওরা যেন রেডি হয়ে থাকে। অবশ্য এখনও 11টা বাজছে। তাই পিয়াসা রুমে গিয়ে আরেক দফা ঘুম দেওয়ার চেষ্টা করলো। তখনই তার রুমে চা নাস্তা নিয়ে মাইশা এসে চলে আসে। তারপর আর কি করার, খেতে খেতে আবারও মাইশার সাথে গল্প করতে লাগলো সে। নুরুল আমিনের বাড়িতে সকাল থেকে কাজকর্মের তোড়জোড় চলছে। আজ বিকেলে পিয়াসার শ্বশুর বাড়িতে যাবেন যে, বিয়ের পর প্রথমবার, তাই তো আশেপাশের কিছু মহিলাদের ডেকে উপহার সামগ্রী গুছিয়ে নিচ্ছেন। তাছাড়া আজ ওনার বাড়িতে স্বপ্না জাহানের বোনের পরিবার এসেছে, সাথে ওনার ছেলের বউ এসেছে। ওনারা তো পুরো দমেই অবাক। পিয়াসার সাথে ইজাজের দেখা তো খালাতো ভাইয়ের বিয়েতেই হয়েছিল, তারপর এত কাহিনী ঘটে যাবে ওরা যেন বিশ্বাসই করতে পারছে না। নুরুল আমিনের বোন মানে কবিরের মা বাবা আর কবিরও এসেছে আজ। সবাই মিলে এই বাড়ি থেকেই ইজাজের বাড়িতে যাবেন বলে ইচ্ছে জানিয়েছে স্বপ্না, তাই নুরুল আমিন সবাইকে ডেকে এনেছেন। কবিরের আবার এত মানুষজনের বিরক্তি লাগে, সে দু চোখে সহ্য করতে পারে না। হিউম্যান ফোবিয়া আছে যে তার, তাই সে নুরুল আমিনের বাড়ির ছাদে একটা চেয়ার নিয়ে বসে আছে, মোবাইলে কিছু এডিটিং করছে। তার ওপরে আজ এজাজের রিসেপশন প্রোগ্রামে ব্লগ করবে ভেবেছে সে। এটাই ইজাজের জন্য তার গিফট। এজাজ বিয়ের দিন ওভাবে জোর না করলে এমনিতেই আজ সে এখানে থাকতো না। তখনই ছাদে আগমন ঘটে তানিশার। গাঢ় নীল রঙের একটা গাউন পরে, মাথায় হিজাব। সাইজিমিটা যথেষ্ট লম্বা, গোলগাল ফর্সা চেহারা, দেখতে ভারী মিষ্টি মিশে। কবির এসেছে শুনে নিজেকে আর সামলাতে পারেনি, তাই কবিরের সাথে কথা বলতে সোজা ছাদেই চলে এসেছে। খানিকটা ইতস্ত বোধ করে তানিশা এবার কবিরের সামনে গিয়ে তাকে জিজ্ঞেস করলো, আমাকে কেমন লাগছে কবির ভাই? কবির ফোন থেকে চোখ তুলে তাকালো। তানিশাকে দেখে সে কেমন এক্সপ্রেশন দিবে বুঝতেই পারলো না, তবুও মেকি হাসি দিয়ে সে বলল, বাচ্চা তানুর মতো লাগছে। আর উৎসুক হয়ে জিজ্ঞেস করলো তানিশা, আর কি আবার, আমি ওসব প্রশংসা করতে পারি না। এই বলে কবির আবারও তার ফোনে মনোযোগ দিল। মুখ বাঁকা করে তানিশা খানিকটা নিচু গলায় বলল, তাহলে প্রেম করেছিলে কি করে? অমনি কবির হুট করে উঠে দাঁড়ালো, তার চোখে মুখে অসহ্য ভাব। তানিশার দিকে আঙুল তাক করে সে বলল, তানু, ভুলে যাচ্ছিস আমি তোর বড়। বেশ কম কিছু বলবি তো এক চর মেরে তোর দাঁতের পাটির সবগুলো ফেলে দেবো আমি। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তানিশা। তার খুব মন খারাপ হলো। কবিরের সাথে একটু কথা বলাও যায় না, খালি মারবে করে। সে কি এখনো ছোট আছে নাকি? ইন্টারে পড়া একটা মেয়েকে বারবার মারবো বললে কেমন দেখায়? তাই সে মাথা নেড়ে সম্মতি দিয়ে বলল, আচ্ছা আর বলবো না। আর চোখে তানিশার দিকে তাকালো কবির। মেয়েটার যে মন খারাপ হয়েছে তার কথায় সেটা এমনিতেই বোঝা যাচ্ছে। তানিশাকে সে এখনও তো ছোট বোনের মতোই দেখে। তার নিজের কোনো ভাই বোন নেই, মাইশা পিয়াসার সাথেও তেমন একটা কথা হয় না। সবসময় তো তানিশার আগ বাড়িয়ে এসে তার সাথে কথা বলে, তার খোঁজ খবর নেয়। এ কারণে তানিশার উপরে খুব বেশি রাগ দেখাতে পারে না কবির। এ কারণে তানিশাকে খুশি করতে গলা খাকারি দিয়ে এসে বলল, বাই দা ওয়ে, তোকে মিষ্টি লাগছে, তবে এত বড় হওয়ার পরও তোর চেহারাটা বাচ্চার মতোই আছে। তাহলে তুমি মানো আমি বড় হয়েছি? উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করলো তানিশা, তার চেহারায় আনন্দের ছিলি। আমার মানা না মানায় কি আসে যায়, তুই সবসময় আমার কাছে বাচ্চা তানু হয়ে থাকবি। হালকা হাসি দিয়ে তানিশার মাথায় একবার হাত রেখে বলল কবির। এরপর সে চেয়ারটা ছাদের ছায়া ঘেরা একটা কর্নারে নিয়ে গিয়ে আবারও এডিটিং করতে লাগলো।
তানিশার মনে হলো এই সুযোগে কবিরকে আরেকবার তার মনের কথা জানানো যাক, যদিও চিঠিটা সাথে নেই, পরে দিয়ে দেবে। এই কারণে আবারও গুটি গুটি পায়ে সে কবিরের সামনে এসে বলল, তোমাকে একটা কথা বলি। ফোন থেকে চোখ তুলল না কবির। এক বুক সাহস নিয়ে তানিশা এবার বলল, সারা জীবন এই বাচ্চা তানুকে তোমার সাথে রাখবে? বিশ্বাস করো, তুমি যা বলবে তাই করব, তোমার সব কাজ করে দেবো, পারলে তোমার পায়ের কাছে পড়ে থাকবো। আর এখনো কবির ফোন থেকে চোখ তুলল না, যেন তানিশার কোনো কথাই তার কর্ণকুহরে পৌঁছাচ্ছে না। তুমি বললে আমি তোমার নামে জীবন দিতেও প্রস্তুত। এ কথা শুনে কবির এবার চোখ কুঁচকে তাকালো তানিশার দিকে। মেয়েটাকে ওই দিন কত করে বোঝালো তার সম্পর্কে গড়া সকল অনুভূতি ভুলে যেতে, তবুও কিভাবে তানিশা এখনো এসব বলেই যাচ্ছে তাকে। সে বেশ বিরক্তি নিয়েই বলল, আর কিছু বলবি? আমি সিরিয়াস কবির ভাই। তানিশার চোখে মুখে নিদারুণ কাঠিন্য। তো চোখ উল্টিয়ে বলল কবির। কবির ভাই। বিস্ফোরিত চোখে অকলতা নিয়ে ডাকলো তানিশা। বারবার কবিরের কাছে এমন বেপাত্তা ব্যবহার পেতে পেতে তার যেন ভিতরটা কষ্টে ফেটে যাচ্ছে। দীর্ঘ একটা শ্বাস ফেলে কবির তানিশার একদম সামনাসামনি এসে দাঁড়ালো। নরম গলায় তাকে শুধালো, আমি তোর সাথে আজ কোনো রুট বিহেভ করতে চাই না, তাই যা গিয়ে লেবু না হয় তেঁতুলের রস খেয়ে আয়, তোর নেশা কেটে যাবে। তোমাকে ভালোবাসাটা নেশা নয়, বিষ পান করার মতো, যার নীল রং আমার সকল সুখ শান্তি কেড়ে নিচ্ছে, অথচ আমি তোকে এবার পূর্ণতার লাল রঙে চেয়েছিলাম। তাচ্ছিল্যের স্বরে বলল তানিশা, যেন তার নিজের প্রতি নিজেরই অপমান লাগছে। এসব শুনে কবিরের মাথায় রক্ত ঝরে গেল। তেজি গলায় সে বলে উঠল, বারবার এসব বলার মানে কি? চাইছিসটা কি তুই? তানিশার চোখের কোণে পানি এসে গেল। তার বুক ফাটা আর্তনাদ এখন কান্নায় পরিণত হওয়ার অবস্থা। গোঙাতেই সে বলল, তোমার একটুখানি সান্নিধ্য, আমাকে একটু ভালোবাসবে কবির ভাই, তাহলে জীবনের শেষ নিঃশ্বাসটা পরিপূর্ণতার সাথে ত্যাগ করতে পারতাম। আমি তোর জীবনটা নষ্ট করতে চাই না তানিশা, কতবার বলবো? আমি এখনো খুশবুকেই ভালোবাসি। ও ছাড়া দ্বিতীয় কোনো নারী আমার মনে জায়গা নিতে পারবে না, কখনোই না। এই বলে কবির আর থামল না। না চাইতেও হনহন করে সিঁড়ি বেয়ে নিচে চলে যায়। আর কিছুক্ষণ থামলে তানিশা সাথে হয়তো সে বাজে ব্যবহার করে ফেলতো। রেগে গেলে সে তার হুঁশ থাকে না। এরপর বাইকটা চালিয়ে সে বেরিয়ে গেল নুরুল আমিনের বাড়ি থেকে। আপাতত কিছু মুহূর্ত একলাই থাকতে হবে। মন মেজাজ সব বিগড়ে গেল তার। কবিরের ভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়ার দৃশ্যটা তার ছাদ থেকে দেখলো তানিশা। তার গাল বেয়ে টপটপ করে পানি পড়তে লাগলো। নীরবে নির্বৃত্তে কাঁদছে সে। ভাগ্যের উপরে এক আকাশ পরিমাণ অনুমান করে আছে সে। কেবল ভালোই তো বেশি ছিল কবিরকে, আর কিছু তো চাইনি। তার বড় দুই আপু না চাইতেও কত সুন্দর ভালোবাসার মানুষ পেয়েছে। তাহলে সে পেলে কি এমন ক্ষতি হতো? যা হতো সে তো সব মুখ বুঝে সহ্যই করবে বলেছিল। তাও কেন কবিরকে পাবে না সে? এর উত্তর আজও পাচ্ছে না তানিশা। মনের গহীন থেকে একটা গানের সুর ভেসে আসছে তার মনে। সে কাঁদো কাঁদো গলায় গাইতে লাগলো, মনের অনুরাগে বাজে কোন রাগিনী, কাছে সে কেন কাছে আসতে পারিনি, আমি আজও বুঝিনি, আমি আজও বুঝিনি, তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি, এই চোখে চাওয়াতে প্রেম আজও দেখিনি। দুপুর গড়িয়ে বিকেল 4টা বাজতে চলল। নিচতলার প্রায় সকল গেস্টরাই সব এসে ভিড় করেছে। অনেকে এখনো আসছে, অথচ আজকের মূল চমক দুই জুটি এখনো তৈরি হয়নি। 9-6 করতে করতে সময় পার করে দিয়েছে। তাই তো মিসেস রোহানা ওদের জন্য কিনে রাখা ড্রেসগুলো উপরতলার যে রুমে রেখেছেন সেখানে পাঠিয়ে দিয়েছেন ওদের। আর মিসেস রোহানা এত এত ড্রেস কালেকশন রেখেছেন যে পিয়াসা কী পরবে আর না পরবে বুঝতেই পারছে না। এটা কোন বাড়ির রুম নাকি শুটিংয়ের ট্রায়াল রুম? এত এত জামা কাপড় এখানে। শেষমেশ নিজের পছন্দের কালার সাদা বলে একটা সোনালি পাড়ের সাদা শাড়ি নিয়েছে পিয়াসা। এখন বিপদে দেখা দিল হিজাব চুজ করতে গিয়ে। এই রুমের অপর দিকে মাইশা মাহাদিন মিলে নিজেদের ড্রেস ঠিক করছে। তাই পিয়াসা মাইশার দিকে আর গেল না, পাশে থাকা ইজাজকে ডাক দিল, শুনুন না। পিয়াসার এমন নরম কণ্ঠস্বর শুনে ইজাজ যেন মাখনের মতো নরম হয়ে গেল। সে পিয়াসার দিকে এগিয়ে এসে বলল, বলুন না। এই দুটো দেখিয়ে বলুন তো কোন কালারের হিজাব মানাবে আমার শাড়িটার সাথে। এই বলে পিয়াসা তার হাতের দুটো হিজাব এগিয়ে দিল। খানিকটা থম মেরে গেল এজাজ। এসব সম্পর্কে তার তো তেমন আইডিয়াই নেই। তাই কিছুক্ষণ ভেবে এজাজ পিয়াসার হাত থেকে একটা হিজাব নিয়ে বলল, আই থিঙ্ক ব্লু কালারটা বেস্ট হবে।
পিয়াসা এবার ভ্রু কুঁচকে সন্দেহের দৃষ্টিতে তাকায় ইজাজের দিকে। যেটা করার মতো করে সে বলল, আপনি থিঙ্ক করলেন কিভাবে? আগে কোনো মেয়েকে এইভাবে হিসাব চুজ করে দিয়েছিলেন, তাই না? এক দফা থতমত খেয়ে গেল এজাজ। পিয়াসা কি তাকে সন্দেহ করছে? কি করে? টুপ করে পিয়াসার হাত ধরে কাঁদো কাঁদো গলায় ইজাজ বলে ওঠে, আল্লাহর কসম বউ, এমন নাউজুবিল্লাহ মার্কের কাজ জীবনে করি নাই আমি। এই দুই চোখে তুমি আর আম্মু বাদে মহিলা সমাজের সকলকে আমি সিস্টার মানি। তাহলে বললেন কি করে যে সাদা শার্টের সাথে নীল রঙের হিজাব মানাবে? পিয়াসা আবারও প্রশ্ন করলো। ইজাজ এবার তার হাতে থাকা পাঞ্জাবিটা পিয়াসার মুখ বরাবর এনে বলল, ছেড়ে তোমার এই নীল রঙের পাঞ্জাবির সাথে ম্যাচিং করে বলেছে, নয়তো রং ঢং নিয়ে আমার কোনো নলেজ নেই। ওদিকে রুমের অপর প্রান্তে মাইশা আর মাহাদিনের মধ্যে চেঁচাচেঁচি শোনা যাচ্ছে। এ কি, আপনি পাঞ্জাবি পরছেন কেন? স্যুট পরলে ভালো হতো না? মাহাদিনের উদ্দেশ্যে বলল মাইশা। মাহাদিন এবার তার পাঞ্জাবিটা গায়ের উপরে জড়িয়ে বেশ কয়েকটা ভাব নিয়ে বলল, আমার শ্বশুর মশাইয়ের বড় জামাই আমি, দেখতে তো একটু ভাবসাব থাকতে হবে নাকি? তাছাড়া সম্মানের দিক দিয়ে আজ আমি স্যারের বড়। আহা, তোমাকে বিয়ে করে ধন্য ঘুমপড়ি। ভালো। মেকি হাসি দিল মাইশা। মাইশার এমন দুই শব্দের কথাটা মাহাদিনের হজম হলো না। মেয়েটা ফটফট করলে তবেই না তার কান ধন্য। হয়তো আজ কিছু একটা হয়েছে মাইশার, তাই সে সোজাসুজি জিজ্ঞেস করে ফেললো, তোমার কি কোনো কারণে মন খারাপ ঘুমপড়ি? মাইশা এবার চোখ তুলে তাকালো মাহাদিনের দিকে। তার মন খারাপটি কথাটা উদ্গ্রীব হয়েছে মাহাদিন। ভালো লেগেছে ব্যাপারটা, তবে আজ তার কেন মন খারাপ হয়নি? অকারণেই মুড সুইং হয়ে ঠায় দাঁড়িয়ে আছে সে। তবুও মাহাদিনকে বলল, কেন? মন খারাপ জানলে কি করবেন? মাহাদিন এক মুহূর্ত বিলম্ব করে না, সোজা মাইশার হাত ধরে টেনে টেনে পাশে থাকা বিছানায় বসায়। চলো এদিকে এসো, তোমাকে গান শোনাই, দেখবে টুস করে সব মন খারাপ উধাও হয়ে গেছে। আপনি গান গাইতে পারেন? ভ্রুকুচকে জিজ্ঞেস করলো মাইশা। মাহাদিন এবার তার ভাওতাবাজি বলা শুরু করলো। কি যে বলো না ঘুমপড়ি, তুমি জানো অফিসে ব্রেক টাইম শেষ হতে না হতে সবাই আমার গান শুনতে চলে আসে। স্যারের মুড ভালো না থাকলেও আমি গান গেয়ে সব ঠিক করে দেই। ব্যাস, আজ আমার স্বপ্ন আমার বউকে গান শোনানো, সেটা পূরণ করব। তখনই পিছন থেকে ইজাজ এসে চিৎকার করে বলল, না মাইশা, তোমার কানের 12টা বাজাতে না চাইলে এখনই কেটে পড়ো। মাইশা পিয়াসা অবাক হয়ে তাকালো ইজাজের দিকে। কিন্তু মাহাদিন তো বুঝেছে তার হিটলার স্যার এমন কেন বলছে, অথচ তার স্যার তো জানে না যে মাহাদিন তার বউকে গান শোনানোর কথা কত শখ। তাই সে সরাসরি ইজাজের সামনে দাঁড়িয়ে বলল, স্যার আপনি আমার স্বপ্ন পূরণ হওয়ার আগে ভেঙে দিবেন না প্লিজ। মাইশা এবার উঠে দাঁড়িয়ে হালকা হাসি দিয়ে ইজাজকে বলল, আচ্ছা দেখিই না উনি কেমন গান গায়। তাছাড়া আমার সহ্যসীমা আপনাদের সকলের ঊর্ধ্বে, তাই চিন্তা করবেন না। মাহাদিনের কান যেন এবার ধন্য হলো। সে মাইশাকে আবারও ঘাড় ধরে বসিয়ে দিয়ে তার গালে হাত দিয়ে বলল, আও মাই ড্রিমি ওয়াইফ। তারপর শটান দাঁড়িয়ে গলা খাকারি দিল কয়েকবার। অবশেষে সে গাইতে শুরু করে, ম্যাডাম তো আর গায়ের ফিগার এত যে সুন্দর, জিজ্ঞাসা ইকা তোরে লাগে যে আদর। ম্যাডাম তো আর গায়ের ফিগার এত যে সুন্দর, জিজ্ঞাসা ইকা তোরে লাগে যে আদর। তোরে দিলে এই বুকে উড়ে প্রেমের জ্বর, চলো না বাঁধি আর ভালোবাসার ঘর। সজোরে কপালে একটা বাড়ি মারলো এজাজ। জানতই এমন বাজে গলার বাজে গান গাইবে মাহাদিন। ওদিকে নাক মুখ কুচকে পিয়াসা এজাজের কানে কানে বলল, ইস ছি, কিসব গান গাইলো মাহাদিন ভাই। হাত দুটো বুক বরাবর ভাঁজ করে নিচু গলায় এজাজ বলল, আগেই বলেছিলাম এমনটা হবে। এই অত্যাচারের পূর্ব শিকার আমি। তোমাদের আমার অভিজ্ঞতাকে পাত্তা দেওয়া উচিত ছিল। ওদিকে বেশ উৎফুল্ল হয়ে মাহাদিন মাইশাকে জিজ্ঞেস করলো, ঘুমপড়ি কেমন হয়েছে গানটা? তোমার মন ভালো হয়েছে তো? যদিও গানটা শুনে মাইশার কান দিয়ে ধোয়া বের হওয়ার উপক্রম, তবে বলতে ইচ্ছে করলো আপনার মিউজিক টেস্ট অনেক বাজে। কিন্তু সে মাহাদিনের কষ্টও দিতে চাইল না, তাই মেয়েকে একটা হাসি দিয়ে দাঁড়িয়ে বলল, আপনি আমার মন ভালো করার জন্য এতটুকু চেষ্টা করেছেন, এতেই খুশি আমি। মাইশা দু হাত ধরে মাহাদিন আপ্লুত কণ্ঠে বলল, মাইশা তুমি আমার পুরো জীবন সার্থক করে দিয়েছো। এই প্রথম কেউ আমার গানের অনেস্ট রিভিউ দিল। ঠিক আছে, এবার থেকে মন খারাপ হলেই আমাকে বলবে, আমি তোমাকে গান গেয়ে শোনাবো, কেমন? মাইশাও হালকা হেসে সম্মতিসূচক মাথা নাড়ল, তবে ভেতরটা যেন না বলে লাফিয়ে উঠেছে। সন্ধ্যা 5টা, পুরো বাড়ি জুড়েই সাজসজ্জা প্রায় শেষ। ঝাড় লণ্ঠনের আলো, ফুলের গন্ধ আর চারদিকে নানান রকমের আলো ঝলমলে পরিবেশ। ড্রয়িং রুম থেকে শুরু করে গার্ডেন পর্যন্ত মানুষজন আস্তে আস্তে ভরে উঠেছে। পিয়াসা আর মাইশা ওপরের রুমে বসে সাজছে।
পিয়াসার গায়ে সাদা সোনালি জামদানি শাড়ি, মাথায় হেঁচা, হাতে গলায় হীরার অলংকার, ঠোঁটে পিচ রঙের লিপস্টিক। মেকআপ হালকা হলেও তার মুখে স্বাভাবিক আভা যেন সব কিছুকেই হার মানিয়েছে। সে আয়নার সামনে বসে একটু নার্ভাস, হাত বরাবর আঁচলে চেপে ধরেছে। মাইশা পাশেই দাঁড়িয়ে তার গোলাপি রঙের শাড়িটার আঁচল ঠিক করছে। হীরের অলংকার তার গলায়ও দেখা যাচ্ছে। সে নিজেও খুব সুন্দর করে রেডি হয়েছে, কিন্তু তবুও কপালে বিরক্তি। আহ, এত ভারী গয়নাগুলো যে উনি কেন পরতে দিলেন, হাঁটতেই কষ্ট হচ্ছে। পিয়াসা হেসে ফেলল। আপনি, তুমিও তো আজকের চমক, মাহাদিন ভাইয়ের বউ, তোমাকে তো ঝলমলে দেখাতেই হবে। মাইশা গম্ভীর মুখে বলল, হ্যাঁ, ঝলমল করলে অন্তত যদি ওনার আমাকে জ্বালানো বন্ধ হয়। এই কথা শুনে পিয়াসা একটু মুচকি হাসলো, চোখে যেন এক ফোঁটা দুষ্টুমি। হঠাৎ দরজায় নক হলো। বাইরে থেকে একজন মেয়েট বলল, ম্যাম, আপনারা দুজন তাড়াতাড়ি নামুন, অতিথিরা এসে পড়েছেন। দুজন একে অপরের দিকে তাকালো। পিয়াসার বুকটা ধুকপুক করছে। কেমন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল তার ভেতরে। সবকিছু কত সুন্দর হচ্ছে তার জীবনে। সেদিন জোর দাবি করে ইজাজ তাকে বিয়ে না করলে কি আছে এতটা ভাগ্যবতী হতো। মাইশা হেসে হাত বাড়ালো পিয়াসার দিকে। চল নামি। দুজন পাশাপাশি সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো। সিঁড়িতে লাল কার্পেট বিছানো, দুই পাশে ঝুলছে ফুলের মালা আর ঝাড়বাতির আলো। নিচে দাঁড়িয়ে আছে ইজাজ আর মাহাদিন। ইজাজ আজ নীল পাঞ্জাবিতে, কাঁধের এক পাশে গোল্ডেন শাল, হাতে চেন স্টিক ঘড়ি, পুরোপুরি বর সাজে সে। কিন্তু তার চোখে কেবল অস্থিরতা। কখন নামবে পিয়াসা? যেই না সিঁড়ির উপরে পিয়াসাকে দেখা গেল, তার নিঃশ্বাস যেন আটকে গেল। মুহূর্তের জন্য চারপাশের শব্দ থেমে গেল। আলো ঝলমল, ফুলের গন্ধ, মানুষের ভিড়, কিন্তু ইজাজ শুধু একজনকেই দেখছে। পিয়াসা ধীরে ধীরে নামছে, মাথা নিচু করে, গালের কোণে স্নিগ্ধ লজ্জা। ইজাজের ভিতরে গুমগুম করছে একটাই কথা, অবশেষে আমার জীবনের পূর্ণতা, আমার স্ত্রী পিয়াসা নাবিরানকে দেখতে পেলাম। মাদিন পাশেই দাঁড়িয়ে। প্রথমে সে মাইশাকে দেখে চমকে উঠল। গাঢ় গোলাপি শাড়িতে মাইশা অদ্ভুত সুন্দর লাগছে তাকে। চোখে কাজল, ছোটে হালকা লাল লিপস্টিক, কিন্তু সে মুখ গম্ভীর করে রেখেছে, যেন কারোর দিকে তাকাচ্ছেই না। সিঁড়ি বেয়ে নামতে নামতে পিয়াসা একবার লাজুকভাবে চোখ তুলে তাকালো। ইজাজের চোখ তখনও তার দিকে। মুহূর্তটা যেন ধপ করে জ্বলে উঠল। তবে পিয়াসাকে দেখে ইতোমধ্যে মিসেস রোহানার বড়লোক বান্ধবীরা কানাঘুষা করতে শুরু করে দিয়েছে। মিসেস রোহানা পাশেই মুগ্ধ চোখে তাকিয়ে আছেন পিয়াসার দিকে। মেয়েটাকে খুব স্নিগ্ধ লাগছে। আজ পিয়াসার ঝলমলে হাসিতে তার মনে সৌন্দর্যের যেন বাহ্যিক সৌন্দর্যকেও ছাপিয়ে গিয়েছে। পিয়াসা এবং মাইশা দুজনেই সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। দুপা এগিয়ে গিয়ে ইজাজ পিয়াসার দিকে হাত বাড়ালো। পিয়াসাও একটা মিষ্টি হাসি দিয়ে তার হাতটা ইজাজের হাতের উপরে রাখলো। ইজাজের দেখা দেখি মাহাদিন ও মাইশার দিকে হাত বাড়িয়ে ওকে নিজের কাছে টেনে আনে, এবং অবশেষে ওরা দুই জুটি এসে মঞ্চে বসলো। মঞ্চটা পাশাপাশি দুটি ভাগে ভাগ করা, দুই সেট সোফা আর্টিফিশিয়াল ফুলের সাজানো সজ্জিত। মঞ্চে এজাজ বসে আস্তে করে হাত বাড়ালো, পিয়াসার আঁচল ঠিক করে দেয়। পিয়াসা লাজুকভাবে হাতটা সরালেও চোখের কোণে মিষ্টি হাসি ফুটে উঠল। মঞ্চে বসার সাথে সাথেই চারপাশে হইচই শুরু হয়ে গেল। একে একে আত্মীয় স্বজন, পরিচয় অপরিচিত সবাই এসে কনে বরকে দেখছে, ছবি তুলছে। ইজাজ তখন ফর্মাল অ্যাটিটিউড বজায় রাখতে সামনে তাকিয়ে আছে, কিন্তু তার ভেতরে কেবল একটাই অনুভূতি, পিয়াসা এখন তার স্ত্রী, আমাকেও সম্পূর্ণভাবে স্বামী হিসেবে মানে। মাঝে মাঝে ক্যামেরার ফ্ল্যাশে দুজনের মুখ কাছাকাছি আসছে, আর তাতেই বুক কেঁপে উঠছে দুজনের। মঞ্চের আরেক পাশে মাইশা এবং মাহাদিন পাশাপাশি বসে আছে। মাইশা একটু ইতস্ত বোধ করলেও বসে আছে। মাহাদিন মুচকি হাসে মাইশার কানের একটু কাছে গিয়ে বলল, শুনছো বউ, তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছে, কিন্তু একটু হাসছো না কেন? মাইশা ঠোঁট বাঁকিয়ে উত্তর দিল, আমাকে এইসব মিষ্টি কথা বলে কাজ নেই, আপনি আপনার দায়িত্ব ঠিকমতো পালন করুন। আরে দায়িত্ব তো পালন করছি, কিন্তু তোমার দিকে তাকালে দায়িত্বের বাইরে গিয়েও কিছু বলতে ইচ্ছে করে। মাইশা লজ্জায় লাল হয়ে গেলেও মুখ ঘুরিয়ে বলল, উফ, চুপ থাকুন তো। মঞ্চের ভিড় একটু ফাঁকা হতেই ইজাজ আস্তে করে পিয়াসার দিকে ঝুঁকল। আজ তোমাকে দেখে মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ, কারণ আমার জীবনের অন্তিম ইচ্ছেটাও আজ পূর্ণ হয়েছে তোমাকে পেয়ে। পিয়াসা লজ্জায় চোখ নামিয়ে রাখলো, ঠোঁট নড়ে উঠল, কিন্তু শব্দ বের হলো না। শুধু তার হাতের আঙ্গুলগুলো আঁচলের উপরে অস্থিরভাবে কাঁপছিল। ইজাজ সেই হাতের উপরে আলতো স্পর্শ রাখতেই পিয়াসা হঠাৎ কেঁপে উঠল। চারপাশে মানুষজন আছে, তবুও সেই এক ফোঁটা স্পর্শ যেন এক জীবনের অঙ্গীকার হয়ে দাঁড়ালো। নিচে বসে মিসেস রোহানা এমন মর্মদেশী দৃশ্য দেখে এক মুহূর্তের জন্য চোখ ভিজিয়ে ফেললেন।
ইয়াসকে বিয়ের দিন কত তুচ্ছ-তাচ্ছিল্য করেছি আমি। বিয়েতে সম্মতি দিলেও ছেলের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। অথচ পিয়াসার সাথে ইয়াসের বিয়েতে আমি সবচাইতে বেশি খুশি। মেয়েটা আমার ঘর আলো করে এসেছে যেন। নুরুল আমিন, স্বপ্না জাহান এবং তানিশাও এসে গেছে ইজাজের বাড়িতে। ওনাদের সাথে বাকি আত্মীয় স্বজনরাও আছেন। মিসেস রোহানা গিয়ে ওনাদের সাথে কিছু মুহূর্ত গল্প করলেন। তবে তানিশার চোখ এখনও পুরো অনুষ্ঠান জুড়ে ঘুরঘুর করছে। সে কেবল এদিকে ওদিকে তাকিয়ে কবিরকেই খুঁজছে। সেই যে রেগে মেগে কবির বের হলো, এখনও তো আসেনি এই বাড়িতে। সে তো আজ পার্টসের ভিতরে তার লেখা চিঠিটাও এনেছে, সময় পেলে একটু কবিরকে দিবে বলে। কিন্তু কবিরের দেখাই পাচ্ছে না। তবে কবিরের বাইকটা বাড়ির গেটের সামনেই দেখতে পেল। এতেই তানিশার ভেতরটা খুশিতে লাফিয়ে উঠল। সে তার বাবা মাকে একবার পরখ করে সাবধানী পায়ে কবিরের বাইকের সামনে এসে দাঁড়ালো এবং ন্যানো সেকেন্ডের মধ্যে হাতের চিঠিটা কবিরের বাইকের মাথার অংশে রেখে আবারও পেছনে ভোঁদর দিল। দৌড়ে একেবারে মঞ্চে উঠে পিয়াসার পাশে গিয়ে বসে পড়ল। ইজাজ তখন গেস্টের সাথে কথা বলায় জায়গাটা খালি পেয়েছে। তানিশা তখনও হাঁপতে আছে, তার হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। সকালেই কবিরের কাছে এক দফা প্রত্যাখ্যান পেয়েছে সে। তখন রোদে পড়ে ছাদে দাঁড়িয়ে কি কান্নাকাটিটা করেছে। পর মুহূর্তেই তার ওই চিঠির কথা মনে পড়ে যায়, যেখানে সে কবিরকে পাওয়ার জন্য তার সকল যোগ্যতা, চাহিদা, ত্যাগ একেবারে সবটাই খোলসা করে লিখেছে। সে তো স্পষ্টই বলেছে খুশবুকে যে কবির এখনও ভুলতে পারেনি, এটা নিয়ে সে কিছুই বলবে না। আর না তো কবিরের ছন্ন ছাড়া অগোছালো জীবন নিয়ে কিছু বলবে। সে তো কেবল কবিরের একটুখানি সঙ্গ চায়, এর বেশি কিছুই না। তাই তানিশার দৃঢ় বিশ্বাস এই চিঠিটা কবির পড়লে কখনোই তাকে আর ফিরিয়ে দেবে না। ওদিকে মঞ্চে এসে অতিথিরা রঙিন কাগজে মোড়ানো অনেক উপহার দিতে লাগলেন নব দম্পতিকে। পিয়াসা, মাইশা, ইজাজ, মাহাদিন ওরা চারজনে দাঁড়িয়ে উপহারগুলো গ্রহণ করছে। মিস রাফাও এসেছেন আজকে। ম্যানেজার এতক্ষণ প্রোগ্রাম পরিচালনা করলেও মিস রাফা আশাতে ওনাকে সহ নিয়ে দুই জুটিকে উপহার দিতে মঞ্চে ওঠে। মাহাদিন আর বাইশাকে উপহার দেওয়ার এক পর্যায়ে মিস রাফা বলে উঠল, মাহাদিন স্যার, আপনি বলেছিলেন কোনো একদিন ট্রিট খাবেন আমাকে, কিন্তু আপনি তো একেবারে রিসেপশনে ট্রিট খাইয়ে ছাড়লেন। ইউ আর গ্রেট স্যার। তারপর মায়েশার দিকে তাকিয়ে বলল, বাহ, আপনার মিসেস কিন্তু বেশ দেখতে। এইবার বুঝলাম কেন এতদিন আপনি আমাকে এড়িয়ে গেলেন। এই বলে উপহারটা মায়েশার হাতে তুলে দিয়ে মিস রাফা ম্যানেজারের সাথে মঞ্চ থেকে নিচে নেমে গেল। ওদিকে মায়েশার মুখশ্রী দেখার মতো ছিল। সে বাইরে হাসছে ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে রাগে ক্ষোভে ফুঁসছে সে। বোঝাই যাচ্ছে মিস রাফা ব্যয় করা প্রতিটা কথা তার খুব খারাপ লেগেছে। তার ছেলের একটা হাসি দিয়ে সে মাহাদিনের দিকে তাকায়। মাহাদিনের অবশ্য এতক্ষণে ভেতরটা জমে গিয়েছে। সে প্রতি উত্তরে মিস রাফাকে কিছুই বলেনি। তবুও মায়েশা যেভাবে তার দিকে তাকাচ্ছে প্রচণ্ড ভয় লাগছে তার। নিশ্চিত আজকে মায়েশার কাছে উদম কেলানি খাবে। পাশ থেকে এসব দেখে এজাজ হেসে কুটি কুটি। সে মাহাদিনের দিকে তাকিয়ে গলা বরাবর হাত স্লাইড করে বোঝালো আজ মাহাদিনের খেল খতম। এভাবেই রিসেপশনের ইভেন্টটা আরও 3 ঘন্টা ধরে চলল। এরই মাঝে অতিথিরা সবাই খেয়ে নিয়েছেন। মিসেস রোহানা ওনার বান্ধবীদের সাথে বসে খেয়ে নিয়েছেন। এরপর এজাজ, পিয়াসা আর মাহাদিন মাইশাদেরও ডেকে ওদের 4 জনকেও খাইয়ে দিয়েছেন। ঘণ্টাখানেক পর অতিথিরা একে একে বিদায় নিল। আলো ঝলমলে পরিবেশ ধীরে ধীরে শান্ত হলো। মঞ্চের চারপাশ ফাঁকা হতে শুরু করেছে। অনুষ্ঠান শেষে সবাই তখন ড্রয়িং রুমে বসেছিল। বর্তমানে এজাজের বাড়িতে অতিথি নেই বললেই চলে। ব্যাস, পিয়াসার মা বাবা আর তানিশা আছে। মিসেস রোহানাই ওনাদের আটকে দিয়েছে যাতে আজকের রাতটা অন্তত এই বাড়িতে থেকেই যায়। যদিও ওনাদের সাথে কবির আছে, সে এজাজের সাথে আজকে প্রোগ্রামে তার নেওয়া সকল ক্লিপ নিয়ে আলোচনা করছিল। রুমের এক কোণে সোফায় গুমরুমুখ হয়ে বসে আছে মাইশা। সবার সামনে হাসি খুশি থাকলেও তার তো ভেতর জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে। মাহাদিনের উপরে প্রচণ্ড পরিমাণে ক্ষেপে আছে সে। মাহাদিনের ব্যাপারে অন্য একটা মেয়ের ওইরকম কথাগুলো তার হজমই হচ্ছে না। ইচ্ছে তো করছে একেবারে মাহাদিনকে চিবিয়ে খেতে। বইয়ের অনাহত রাগ ভাঙাতে মাহাদিন এবার মায়েশার পাশে এসে বসলো। তার চেহারায় ভয় দেখা দিচ্ছে। এই প্রথম মায়েশার এমন অভিব্যক্তি দেখে তার ভয় লাগছে। এই কারণে মায়েশার হাতটা যেই না একটু ধরতে গেল, অমনি মায়েশা তীব্র বেগে হাতটা সরিয়ে হনহন করে উপরে চলে গেল। মাহাদিন আর কী করবে, সেও গেল মায়েশার পিছু পিছু এবং এক পর্যায়ে তারা 2 জন গেস্ট রুমে এসে পৌঁছাচ্ছে। মায়েশা অবশ্য দরজাটা বন্ধ করতে চেয়েছিল, কিন্তু মাহাদিন সজোরে রুমে ঢুকে যাওয়ায় আর করতে পারল না। তবুও মাহাদিনের দিকে এক ফোঁটা তাকালোও না মায়েশা। সে সোজা বেলকুনির দিকে গিয়ে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। মাহাদিন আর না পেরে মায়েশার হাতটা এবার ঠিকই ধরে ফেলল। মায়েশা তার হাতটা ছাড়াতে অনেক চেষ্টা করলো, মুখ দিয়ে একটা কথাও বলল না।
কিন্তু মাহাদিনের অমন পুরুষালী শক্ত হাতের মুঠো থেকে নিজের অমন চিকনা হাতটা ছাড়তে পারল না, এবং এক পর্যায়ে গিয়ে সে ছাড়া আশা ছেড়ে দিয়ে অনুভূতিহীন আর এর ন্যায় দাঁড়িয়ে গেল। মাহাদিন এবার মাইশার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আমার সুন্দরী বউটা কি রাগ করেছে তার জামাইয়ের সাথে? মাইশা মুখ ভেঙচি কাটল, তবুও কিছু বলল না। মাহাদিন আবারও হালকা হেসে বলল, রাগ করলে তোমার নাকের ডগা লাল হয়ে যায়, তখন কিন্তু তোমাকে সবচেয়ে বেশি সুন্দর লাগে। তাই আমাকে ভালো না বাসলেও রাগ করলে চলবে, আমি বারবার তোমার রাগ ভাঙাতে চলে আসব। আমার রাগ না ভাঙিয়ে যান গিয়ে আপনার কোন মেয়ের বান্ধবীকে ট্রিট খাওয়ান। অন্যত্র তাকিয়ে বলল মাইশা। তার ভেতরে থাকা রাগ একটু একটু করে বেরিয়ে আসছে। এই কথাটা হাস্যরক্ত ছিল না, তবুও মাহাদিন হো হো করে হেসে উঠল। মাইশার মাথায় একটা টোকা দিয়ে সে বলল, আমাদের কিন্তু বিয়ে হয়ে গেছে ম্যাডাম, তাই আপনি ব্যতীত অন্য কোনো নারী আমার চোখে হারাম। আপনি মানুন কিংবা না মানুন, এটাই সত্যি। তাছাড়া আমার এত সুন্দর বউ থাকতে অন্য কিছু নিয়ে কেন ভাববো আমি? হ্যাঁ, নাটক কম করুন। পুনরায় মুখ ভেঙচি কেটে বলল মাইশা। মাহাদিন আরেক দফা হেসে মাইশার চোয়াল তুলে বলল, কথা শেষে প্রিয়টা বললে খুশি হতাম ম্যাডাম। আপনি একেবারে একটা অসহ্য। এই বলে খানিকটা দূরে সরে যায় মাইশা। এবার মাহাদিন আর দমে না, সে সোজা মাইশার সামনে এসে দাঁড়ায়। তার চোখে মুখে নিদারুণ কাঠিন্য। সাধারণত মাহাদিনের এমন মজার মানুষের চেহারায় এমন অভিব্যক্তি সহজে দেখা যায় না, যে কারণে মাইশা একটা স্বপ্ন ঢোক গেল। মাহাদিনও এবার বলতে লাগলো, কষ্ট করে সহ্য করে নাও, বিশ্বাস করো ঠকবে না। আমি হয়তো তোমায় একটু বেশিই জ্বালাই, তোমার পিছে সারা দিন লেগে থাকি, তবে জানো গো, এটাই আমার লাভ ল্যাঙ্গুয়েজ। তোমার বিরক্ত হয়ে চোখ উল্টানো, রাগে গজগজ করা সব আমার খুব পছন্দের। আমি এসবের কেমন যেন পৈশাচিক আনন্দ পাই, কারণ তুমি প্রচণ্ড চুপচাপ থাকো, কথা কম বলো। আর এমনটা চললে তো আমি তোমার সাথে ফ্রি হতে পারতাম না, আর ফ্রি না হলে ঘুমপড়ির সাথে সংসার কেমনে করতাম? তাই তোমাকে খেপাই। পরে আমি যদি আবারও খেপাই তবে কিছু করার নেই, কারণ আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে খেপিয়ে দুনিয়া থেকে বিদায় নেব। আমিও তো আপনাকে কম জ্বালাই না, আপনার কোনো কথাই শুনি না, আপনাকে পাত্তা দিই না, তবু কি আমাকে সারা জীবন সহ্য করবেন? একটু ইতস্ত বোধ করলো মাইশা। তার চেহারায় স্পষ্ট কৌতূহল। বললাম না, মৃত্যুর দ্বারগোড়ায় দাঁড়িয়েও আমি তোমাকে খেপিয়ে যাব, তবুও তোমাকে ছেড়ে যাব না। মাইশার হাত ধরে বলল মাহাদিন। মাইশার এবার কি হলো তা জানা নেই, কিন্তু তার চোখের কোণে ঠিকই পানি জমেছে। ক্ষণিক চুপ থেকে নিচু স্বরে মাইশা জিজ্ঞেস করলো, আপনাকে একটা কথা বলি? হাজারটা বললে খুশি হব ম্যাডাম। মুচকি হাসি দেয় মাহাদিন। এবার ঝড়ের বেগে ছুটে মাহাদিনকে জড়িয়ে ধরে মাইশা। তার হাত পা অস্বাভাবিকভাবে কাঁপছে, তবুও শক্ত করে ধরে আছে মাহাদিনকে। আলতো হেসে মাহাদিন ও মাইশার মাথায় হাত বুলিয়ে দিল। অন্যদিকে কাঁপা কাঁপা গলায় মাইশা বলতে লাগলো, আমরা 3 বোনের মধ্যে আমি সবার বড়। ছোট থেকে আজ অব্দি আমার ছোট 2 বোনকে আমি সামলে এসেছি, তবে আমার এমন যত্ন খুব কমই করা হতো। বিশ্বাস করুন, এই নিয়ে আমার অভিযোগও নেই। তবে জানেন কি, বড় হওয়ার দরুন আমি কখনো ছোটদের সাথে গল্প করতে পারিনি, খেলতে পারিনি, আর না তো ইচ্ছে হলেই ঝগড়া করতে পেরেছি। আমি খুব চাপা স্বভাবের মেয়ে, কিন্তু আমারও তো কথা বলতে ইচ্ছে করে, ঝগড়া, মারামারি, রাগ দেখানো, গাল ফোলানো সব করতে ইচ্ছে করে, কিন্তু এইসব করার জন্য কখনো সঙ্গী পাইনি, কারণ আমি বড় মেয়ে। যদি এসব করি তো ছোটরা কি করবে? তবে এখন আমি অনেক খুশি। আপনাকে বিয়ে করার পর আমি আমার সকল অপূর্ণ ইচ্ছে পূরণ করেছি, মন খুলে ঝগড়া করেছি, রাগ দেখিয়েছি, তবে অনেক হেসেছিও। আপনি দেখেননি। আপনার সাথে কথা বলে আমি যে তৃপ্তি পাই সেটা কখনোই আপনার সামনে প্রকাশ করতে পারিনি আমি। সব কিছু শেষে আপনি যখন আমার রাগ ভাঙাতে আসেন, এর চেয়ে ভালো লাগার মুহূর্ত আমার জীবনে আর নেই। আমি মুখ ফুটে মনের কথা বলতে পারি না ঠিকই, কিন্তু আমি আপনাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, আপনার এই বজ্জাত বউ আপনাকে খুব ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। আজকে বলে দিলাম, পরে আমি যদি আবারও আপনার সাথে ঝগড়া করি তবে কিছু করার নেই, কারণ আমিও মৃত্যুর আগ পর্যন্ত আপনার সাথে ঝগড়া করে দুনিয়া থেকে বিদায় নেব। মাইশার চোখ তখন পানিতে টলমল করছে, সে অনবরত নাক টানছে। মাহাদিনেরও একই দশা। তার যেন মাইশার এমন সহজ সরল স্বীকারোক্তি শুনে মনটা ভালো লাগার আবেশে ভরে গেছে। সেবার মাইশার ঘাড়ে হাত রেখে আস্তার স্বরেই বলল, আমার তুচ্ছ জীবন অমূল্য রত্ন, আমার বজ্জাত বউ, তোমাকে আমি খুব ভালোবাসি। আমাদের এই টম অ্যান্ড জেরির সম্পর্ক যেন আজীবন অটুট থাকে।
এই সুন্দর রোমান্টিক মুহূর্তে মাহাদিনের গান শুনতে মন চাইল, তবে আজ আর গান গাওয়ার ইচ্ছে নেই। তাছাড়া তার যে গানের গলা, এখন যদি গায় তো মায়েশা হয়তো ছুটেই পালাবে। এটা সে মানতে না চাইলেও ঠিকই মানে। তাই গান গাওয়ার প্ল্যান ক্যান্সেল। সে তো কেবল মায়েশার দিকে তাকিয়ে যেন রাত পার করে দিতে পারবে। এ কারণে ফোনটা বের করে একটা গান ছেড়ে দিল। ভালো থাকার মানে আমি খুঁজে পাই, স্নেহমাখা ওই দৃষ্টিতে আমার বেঁচে থাকার প্রার্থনাতে বৃত্ত হতে চাই তোমার সাথে। অনেক খুঁজে তোমায় নিলাম চিনে, ভালোবাসার এই দিনে। এভাবেই দুজন মিলে আকাশের বাঁকা চাঁদ দেখতে দেখতে সময় কাটিয়ে দিল। তবে আজ মায়েশা নাজনীন ঝগড়া করলো না, মাহাদিন আরাফাত ও বচ্চাত বউকে খেপালো না। কেবল একে অপরের আস্থা ভরসার জায়গা হয়ে গেল একসাথে নীরব চাহনি দিয়ে, যেন পৃথিবীর সকল আলোই ফিকে হয়ে আসে তাদের দুজনের মাঝে। আজ থেকে বৃদ্ধকাল পর্যন্ত একে অপরের সাথে থাকার প্রতিশ্রুতি দিয়ে কাটিয়ে দেয় এই দুষ্টু মিষ্টি খুনসুটির গড়া দম্পতি। এজাজের বাড়ির ঠিক পিছনটা অদ্ভুত রকমের সৌন্দর্যে ভরপুর। পুরো বাড়িতে সোনালি রঙের লাইটে ঝলমলে আলো, অথচ এই দিকটাতে কেবল জ্বলন্ত মোমবাতির আলো। অগণিত মোমবাতি দিয়ে চারপাশটা সাজানো, সব কয়টা গড়ন আলাদা। মাঝেই একটা ছোট্ট গোল টেবিল, তার চারপাশে গোল করে কেবল গোলাপের পাপড়ি দিয়ে সাজানো। টেবিলের ওপরও অনেকগুলো গোলাপ ছড়ানো। একদম মাঝে একটা বড় মোমবাতি, দুটো ডেস্কের কোণ আর একটা চকলেট কেক। ক্যান্ডেল লাইট ডিনার বুঝি এমনই হয়? পিয়াসার জানা নেই, সে তো কেবল একটা চিরকুটের টানেই এখানে এসেছে। সবার সাথে গল্প করে রুমে গিয়েছিল ফ্রেশ হতে, তখনই ডেস্কের উপরে একটা চিরকুট পায়, যাতে লেখা, সোনারিটা, বাড়ির পেছনটায় তোমার অপেক্ষা আছে, তাড়াতাড়ি এসো প্লিজ, তোমার অপেক্ষা আর বাঁচি না বউ। লেখাটা পিয়াসার পূর্ব পরিচিত, তাছাড়া সম্বোধনটাও। তাই 7-5 না ভেবে সে ছুটে চলে গিয়েছে ওখানে। এসেই অবাক হয়ে তাকিয়ে আছে কতক্ষণ ধরে তার ইয়ত্তানি। অনেক সুন্দর লাগছে জায়গাটা, কেমন রোমান্টিক ভাইবও ফুটে উঠেছে চারপাশে। পিয়াসার শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। হঠাৎ সে অনুভব করে তাকে কেউ পেছন থেকে জড়িয়ে ধরেছে। অবশ্য কাঙ্ক্ষিত লোকটা হবে বলে সে আর নড়ল না, তাই দাঁড়িয়ে আছে। কিন্তু তখনই পেছন থেকে গুরুগম্ভীর পুরুষালী কণ্ঠ ডাক এলো, শ্যামকন্যা। এমন সম্বোধন করার মতো এই বাড়িতে কোনো পুরুষ নেই, সেটা পিয়াসা ভালো করেই জানে। তাহলে এই কে তাকে জড়িয়ে ধরেছে? শ্যামকন্যা সম্বোধনকারীর নামটা মাথায় আসতেই পিয়াসার চক্ষু চড়ক শীতল হয়ে আসে। ছায়ামানব এখন এখানে, তাকে জড়িয়ে। পিয়াসা এক ঝটকায় সরিয়ে নিল নিজেকে। ভয়ে তার নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা। সে ঘাড় ঘুরিয়ে লোকটাকে দেখবে এই কথাটাও মাথায় আনতে পারছে না। ভয়ে হাত পা কাঁপছে তার। ইজাজ দেখে ফেললে কি হবে? তাকে ভুল বুঝবে না তো? পিয়াসা এবার দৌড়ে পালিয়ে সেই জায়গা থেকে। অবশ্য জায়গাটা নিভু নিভু মোমবাতির আলোতে তেমন কিছুটা স্পষ্ট দেখা যাচ্ছে না, তবুও পিয়াসা ছুটতে থাকে। অমনি সে একটা ধাক্কা খায় ইজাজের সাথে। পুনরায় পড়ে যেতে নিলে ইজাজ তাকে ধরে ফেলে। পিয়াসা তখনও হাঁপাচ্ছে, ভয়ে শঙ্কিত হয়ে আছে সে। দুম করে ইজাজের বুকে আছে পড়ল সে। কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। ওই লোকটা কি, কিভাবে এলো? আপনি ভেবে ওনাকে চড়িয়ে ধরতে দিয়েছিলাম আমি, কিন্তু আমার ধারণা ভুল। ওটা আপনি। রিল্যাক্স সোনারিটা, আমি কি তোমার কাছে কোনো কৈফিয়ত চাইছি? পিয়াসাকে থামিয়ে দিয়ে বলল ইজাজ, কিন্তু পিয়াসা থামে না। তার চোখে পানি চলে এসেছে, ভয়ে নাকি অপরাধ বোধে। সে জানে না, শুধু জানে ইজাজ ব্যতীত তাকে কোনো পুরুষ ছুঁয়েছে। এটা ভাবতেই তার গা গুলিয়ে উঠল। সে বলতে লাগলো, ওই লোকটা আমাকে ছুঁয়েছে, আমি আমি অপবিত্র। আমি এখন কি করব? আপনার সাথে আমি অন্যায় করেছি। লোকটার কথা আগে জানিয়ে দেওয়া উচিত ছিল আমার। আমি স্বামীর ছোঁয়া লাগলে কি কোনো মেয়ে অপবিত্র হয়ে যায়? এ কথায় কানে দিল না পিয়াসা। সে তো তখন ইজাজের শার্ট আঁকড়ে ধরে আছে, কোনো মতেই ইজাজকে ছাড়ছে না সে। তখনই তার মাথায় কি যেন এলো। সে বলল, লোকটা নিশ্চিত আশেপাশে আছে। দাঁড়ান, আমি কল করি, তারপর আপনি লোকটাকে উচিত শিক্ষা দিবেন, কেমন? একটা বাঁকা হাসি দিয়ে ইজাজ পড়ে উঠল, কেন? পিয়াসা নাবিরানকে কাবু করা তো এত সহজ নয়। তাহলে আপনি মজা করবেন না প্লিজ। রেগে গিয়ে বলল পিয়াসা। এই সময় ইজাজের কথাগুলোকে মনে করার চেয়ে আপাতত ওই লোকটার খোঁজ নেওয়া জরুরি তার। এরপর দেখিয়ে দিবে পিয়াসা নামিরানকে জড়িয়ে ধরার মজা। পিয়াসার এমন তেজি গলা শুনে ইজাজ বলল, আচ্ছা আচ্ছা, কল দাও। অমনি পিয়াসা তার হাতের ফোনটা নিয়ে ব্লক লিস্ট থেকে ছায়ামানবের নাম্বারটা আনব্লক করে তাকে কল দিয়ে দেয়। ফোন রিংও হচ্ছে। ফোনের রিংটা কানে আসতেই পিয়াসার চোখ বড় হয়ে যায়।
সে ইজাজকে টোকা মেরে ইশারায় বোঝালো ছায়ামানব আশেপাশেই আছে, কিন্তু ইজাজের অভিব্যক্তি দেখে তার এবার খুব বিরক্তি লাগলো। ইজাজ শটান হয়ে দাঁড়িয়ে মুখ টিপে হাসছে। এখানে হাসার কি হলো? ইজাজ মনে হয় পিয়াসা অস্থিরতাকে পাত্তাই দিচ্ছে না। এই ভেবে পিয়াসা আর ইজাজের দিকে না তাকায়। পা টিপে টিপে সামনে এগিয়ে ছায়ামানবকে খুঁজছে, তখনই পিছন থেকে একটা জোরালো কণ্ঠস্বর ভেসে এলো। অবশেষে আজ শ্যামকন্যা আমাকে খুঁজে পেয়েছে। এবার যে আমাকে আগলে রাখার পালা। ফিরে থাকো শ্যামকন্যা, আমি আর হারিয়ে যাব না। কণ্ঠস্বর পরিচিত, তবে কথাগুলো এমন কথা সেই পরিচিত লোকের গলা থেকে কি করে বের হলো? ঘাড় ঘুরিয়ে পিয়াসা ফ্যাল করে তাকিয়ে আছে ইজাজের দিকে। তার হৃদস্পন্দন যেন থেমে গিয়েছে, শরীরটাকে আর দর করিয়ে রাখতে পারছে না। ইজাজ তখনও ঠায় দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে পিয়াসাকে বলছে, আমার অবদ্ধ হৃদয়ের গহনে রাজত্ব করে শ্যামকন্যা, আমার ছোট্ট জীবনের রানী। তোমার অপেক্ষা নিঃশেষ হয়ে অবশেষে একাংশ নিয়ে বেঁচে ফিরেছে আজ। এই নির্মল অনুভূতিতে গ্রহণ করে পুরোটা তুমি দ্বারা আমায় সিক্ত করো শ্যামকন্যা। হতবাক হয়ে তার কি আছে পিয়াসা, তার মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। রাতের আধারে নিভু নিভু মোমবাতির আলোয় তার কান্নাভিজা কণ্ঠ স্তব্ধ হয়ে গেছে। কেবল তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দই শোনা যাচ্ছে। চোখের সামনে সবকিছু স্বপ্ন বলে মনে হচ্ছে তার। এসব কি করে হতে পারে? ইজাজ আর ছায়ামানব কি করে হয়? সে কেন এই দুই ব্যক্তির মানুষকে এক ভাবতে পারছে না? এতদিন ধরে যে ছায়ামানবের কাছ থেকে নিজেকে এড়িয়ে চলতে চেয়েছে, সে কি তার স্বামী ইজাজ? পিয়াসার বিশ্বাসই হতো না। সে ধীর পায়ে ইজাজের পকেটে বাজতে থাকা ফোনটা বের করলো। আসলেই সে নাম্বারটা, যেটা থেকে সবসময় তার কাছে এমন আবেগপূর্ণ মেসেজ আসতো। সে এবার ইজাজের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। এসব মানতে পারছে না সে। তখনই ইজাজ তার শার্টের হাতা গুটিয়ে তার হাতে একটা ক্ষুব্ধ ক্ষতস্থান দেখালো পিয়াসাকে। আলতো হাতে পিয়াসা সেখানে হাত দেয়। এই ক্ষতটা তারই দেওয়া, কলমের আঘাতের ক্ষত। প্রথম যেদিন ছায়ামানব তার পিছু নিয়েছিল, তখন এই আঘাতটাই করেছিল সে। এ কারণে কি ইজাজ তখন অমন কথা বলেছিল, স্বামীর ছায়ায় কেউ অপবিত্র হয় না? পিয়াসা নাবিডানকে কাবু করা এত সহজ নয়। দুয়ে দুয়ে চার মিলিয়ে যা হলো, এসব বিশ্বাস করতেই পিয়াসার ভ্রুজোড়া শুরু হয়ে আসে। সে এবার রাগে অগ্নিশর্মা হয়ে ইজাজের বুক বরাবর অগণিত ঘুষি দিতে লাগলো। সে কাঁদছে, প্রচুর কাঁদছে। তার চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে। রাগে দুঃখে ব্যথিত হয়ে তার মাথায় কেবল একটা কথাই বাজছে, ইজাজ কি করে পারলো তার কাছে অপরিচিত পরিচয় গোপন করে রাখতে? পিয়াসার মন চিকনা হাতের অতগুলো ঘুষি ইজাজের গায়ে লাগলো না, যেন কোনো একটা তুলোর বারিশের বাড়ি খাচ্ছে সে। তাই পিয়াসার হাত দুটো ধরে ওকে থামিয়ে ইজাজ বলল, তুমি তো বলেছিলে নেক্সট টাইম তোমার পিছনে এলে ঠ্যাং ভেঙে রাস্তায় ফেলে রাখবে, তাহলে ঘুষি মেরে সব অপচয় করছে কেন শ্যামকন্যা? গোগো শব্দ করে গোঙাতে লাগলো পিয়াসা। তারপর আবার শুরু করলো ইজাজকে ঘুষি মারা। তার খুব রাগ লাগছে লোকটার প্রতি। ছায়ামানবের প্রতি অনুভূতি তৈরি হওয়াতে কত সংকোচে বোধ হলো তার। কত কষ্ট করে ইজাজের প্রতি তার অনুভূতি তৈরি করেছে। আর আজ এতদিন বাদে যদি জানতে পারে যেই দুইজনের প্রতি তার অনুভূতি তৈরি হয়েছে তারা একই ব্যক্তি, তাহলে কেমন লাগে? এক পর্যায়ে ক্লান্ত হয়ে পিয়াসা আর ইজাজকে মারে না, রেগে মেগে আগুন হয়ে সে চলে যেতে নেয়। তখনই পেছন থেকে ইজাজ তার হাত ধরে কাছে নিয়ে এসে বলে, আহা সেনোরিটা, রাগ করছে কেন? আমি তো কেবল তোমার সাথে একটু হাইড অ্যান্ড সিক খেলতে চেয়েছিলাম। বিশ্বাস করো, তুমি যে এতটা হাইপার হয়ে যাবে বুঝতে পারিনি। তাই তো সময় নষ্ট না করে আজই সবটা ক্লিয়ার করে দিলাম। আপনি আপনি একটা ফাজিল অসভ্য ইতর বাদর। আপনাকে আমি দেখে নিব। কখনো কথা বলবো না আপনার মতো দুমুখী মানুষের সাথে। মুখ ফুলিয়ে বলল পিয়াসা। ইজাজ এবার পিয়াসার সামনে হাত জোর করে বলল, প্লিজ রাগ করো না, আমি ক্ষমা চাইছি। দেখো, সেদিন আমি তোমার পিছু নিয়েছিলাম আজ তোমার সাথে কথা বলতে, কিন্তু তুমি আমার উপর যে অ্যাটাক দিলে এরপর আর সাহস হয়নি। তোমাকে বিয়ে বাড়িতে প্রথম দেখার দিনই তোমার তেজের প্রেমে পড়েছিলাম আমি। এরপর যখন তুমি শান্ত মস্তিষ্কে সেদিন আমাকে আঘাত করলে, তখন তোমার উপস্থিত বুদ্ধির উপর আরেক দফা প্রেমে পড়েছিলাম। তাই তো সেদিন বাড়িতে ফিরে আম্মুকে তোমার সাথে আমার বিয়ের ব্যাপারে বলি। তাছাড়া তোমাকে পরিচয় গোপন করে মেসেজ দিতে আমার ভালোই লাগতো। ওই প্রতিটা মেসেজ অনেক ভেবেচিন্তে আবেগ নিয়ে লিখতাম। তোমার কথা ভেবে আপনি মন থেকে কত কথা চলে আসতো, তাই এমনটা করেছি আমি। আচ্ছা, আর কখনো করবো না, প্রমিস। তুমি প্লিজ কথা বলো আমার সাথে। ইজাজ তখনও পিয়াসার দিকে হাত জোর করেই আছে। এই দৃশ্য দেখে পিয়াসার খুব খারাপ লাগলো। তবে তার রাগ অভিমান এসব ওর কি হবে? যা হবার হবে। স্বামী স্ত্রীর মাঝে এত ধার ধারলে চলে নাকি? তাই সে ইজাজের হাত জোরের উপরে তার হাত রেখে নাক টেনে টেনে বলল, একটা শর্তে ক্ষমা করতে পারি। আমাকে প্রতিদিন শ্যামকন্যার মতো মেসেজ পাঠাতে হবে এবং স্যানোরিতার মতো ট্রিট করতে হবে, আর সব সময় বউ ডাকতে হবে। রাজি? মাথা নিচু করে হেসে ইজাজ হ্যাঁ সূচক মাথা নাড়ল। তারপর পিয়াসাকে জড়িয়ে ধরে বলল, রাজি বউ, তোমার কথায় জীবন দিতেও রাজি।
পিয়াসা খানিকটা হেসেই দেয়, এবার যেন আনন্দে তার চোখে পানি চলে এসেছে। তখন ইজাজ বলে উঠল, তো তুমি কিন্তু আমাকে ব্লক করার আগে বলেছিলে যে তুমি মিস্টার ইজাজকে ভালোবাসো, অথচ এই কথাটা সরাসরি আমাকে বলতে পারলে না। দিস ইজ নট ফেয়ার বউ। পিয়াসা চোখ বড় বড় করে তাকালো ইজাজের দিকে। আসলেই তো সেদিন ছায়ামানবকে এমন কথা বলেছিল সে, আর সেই ছায়ামানবই তো আসলে ইজাজ। ইজাজের নামে ছায়ামানবকে কত কি না বলে ফেলেছে সে। ভাবতেই তার এখন লজ্জা লাগছে। সে মুখ কুঁচকে ফেললো নিমিষে। পিয়াসার এমন লজ্জা মিশ্রিত অভিব্যক্তি দেখে হেসে ফেললো ইজাজ। পিয়াসাকে খুব সুন্দর লাগছে যে তার। সে অবলোক দৃষ্টিতে তাকিয়ে আছে তার শ্যামকন্যার দিকে। এরপর ওরা দুইজন কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে বসে, যেখানে মৃদু ভলিউমে FM রেডিওতে মিউজিক বাজছে। যন্ত্রে বাঁধা মন ছিল ক্লান্ত অসহায়, অর্থে কেনা সুখ ম্রিয়মান দুঃখের ছায়ায়। আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে। গোল টেবিলের দুই দিকে একে অপরের দিকে চেয়ে আছে দুই মানব মানবী, যাদের বহুদিনের টানাপোড়ার এই সম্পর্কের আজ পরিসমাপ্তি ঘটল। পূর্ণতার আবেশে দুইজনকে বলে একে অপরের দিকেই চেয়ে আছে। বুক ভর্তি ভালোবাসা আর মাথা ভর্তি দায়িত্ব নিয়ে অপার ভবিষ্যতের আশায় তারা আজ মিলিত হয়েছে একসাথে। দ্বিধাহীন চিত্তে জীবনের বাকি সময়টা একসাথে কাটানোর অঙ্গীকার নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে শাহরিয়ার ইজাজ এবং পিয়াসা নাম রান ওরফে ছায়ামানবের শ্যামকন্যা। এই চিঠিটা কি তুই রেখেছিস আমার ভাইকে? তুমি চিঠিটা পড়েছো কবির ভাই? চিঠিটা তুই রেখেছিস? হ্যাঁ কি না তা জবাব দে তনু। তানিশা হ্যাঁ সূচক মাথা নাড়তেই একটা হৃৎস্পষ্ট হাতের চড় এসে লাগলো তার গালে। সে টাল সামলাতে না পেরে দুপা পিছনে চলে গেল। বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে সে। কবিতার সামনে রক্তচক্ষু নিয়ে দাঁড়ানো, হাতেই তার লেখা শখের চিঠিটা। তানিশার যেন বিশ্বাসই হচ্ছে না যে কবির তাকে চড় মেরেছে। কি করে পারলো? সে তো কবিরের ডাকে ইজাজের বাড়ি ছেড়ে মেইন গেটে এসেছিল। আসার সময় প্রতিটা পদক্ষেপ তার কেবল একটা কথাই মনে হয়েছে, কবির হয়তো এবার তাকে মেনে নেবে, আগলে রাখবে। অবশেষে সেও এত বছরের অপেক্ষার পূর্ণতা পাবে। কিন্তু এখন যা হলো তা তো সে কল্পনাতেও ভাবতে পারেনি। কবিরের চড় দেওয়া গালে হাত দিয়ে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে সে। তখনই সামনে থেকে তেজদীপ্ত গলায় কবির বলে উঠল, প্রথমে যেদিন তোর চিঠি পেয়েছিলাম সেদিন এই চরটা যদি তোকে দিতাম তাহলে বারবার বারবার আমার মানা করা সত্ত্বেও একই কাজ করতি না। তোকে আমি নরম ভাষায়ও বুঝিয়েছি, গরম ভাষায়ও বুঝিয়েছি, কিন্তু তুই কি করলি? আরে তোকে আমি ছোট বোনের মতো দেখতাম, তুই এই সুন্দর সম্পর্কটাকে নষ্ট করে দিলি। তোকে আমি আগেই বলেছিলাম, আজও বলছি, সামনেও বলবো, খুশবু বাদে কেউ আমার মনে জায়গা নিতে পারবে না, কখনোই না। তোর উপর আমার রাগ হচ্ছে খুব তানিশা। আমাদের মধ্যকার সুন্দর সম্পর্কটা এভাবে নষ্ট না করলেও পারতি। তানিশা আর কিছু বলল না, কেবল একটা কথাই জিজ্ঞেস করলো, তুমি চিঠিটা পড়োনি তাই না? তখনই কবির তার হাতে থাকা চিঠিটা টুকরো টুকরো করে ছেড়ে দেওয়ায় উড়িয়ে দিল। তানিশার দিকে তাকিয়ে তার ছেলের হাসি দিয়ে বলল, এমন অকাজের লেখা জীবনেও পড়ব না আমি। দেখেই বুঝে গিয়েছিলাম তুই ছাড়া এমন স্পর্ধার কারণেই। তবে শুনে রাখ, আজ থেকে আমার ছায়াটাও দেখবি না তুই। অনেক দূরে চলে যাব, জীবনে কখনো তোর সামনে দাঁড়াবো না, কারণ লজ্জায়। যে মেয়েটাকে ছোট বোন হিসেবে এত আশকারা দিলাম, সে লাই পেয়ে পেয়ে মাথায় চড়ে বসেছে যে। আর হ্যাঁ, চরটার জন্য মোটেও অনুতপ্ত নই আমি। কবি তার বাইক স্টার্ট করে চলে গেল। তার দেখা গেল না কোনো এক সপ্তদর্শী শখের কবির ভাইকে। তার জীবনের সকল সুখ শান্তি কেড়ে নিয়ে কবির ছুটে চলেছে। পিছনে ফিরে একবার অন্তত তাকানো উচিত ছিল কবিরের। তবে না সে দেখতে পেত তানিশা কেমন বাঁধ ভাঙা কান্না করে মাটিতে থেকে তার লেখা চিঠির ছেঁড়া অংশটুকু তুলে বুকের মাঝে আঁকড়ে ধরে আছে, কিভাবে তার চোখ বেয়ে নোনা জল গড়াতে আছে। সেই পথপানে যে পথপানে তার শখের মানুষটা চলে গিয়েছে, তাকে সারা জীবনের জন্য প্রত্যাখ্যান করে। চিঠিটা তো একবার অন্তত পড়ে দেখতে পারত কবি। তানিশা কোনো ভুল যে করেনি, তার অনুভূতি স্বচ্ছ ছিল। তার মনে কেবল একটাই আক্ষেপ জমেছে, কবির ভাই আমাকে ভালোবাসলো না। কিন্তু কবির বুঝলো না, দেখলো না। এক কিশোরীর হৃদয় চুরমার করে সে চলে গেল তার মৃত প্রেমিকার স্মৃতি নিয়ে, যে মেয়েটা কখনো তার কাছে ফিরবেই না। তবুও তার ভালোবাসা যেমন অমর, মৃত মানুষের স্মৃতি আঁকড়ে ধরেও সে বেঁচে থাকা যায়, সেটা মোস্তফা কবিরকে দেখলেই বোঝা যায়। আর জীবন্ত মানুষকে ভালোবেসে মৃত মানুষের মতো যে বেঁচে থাকা যায়, সেটা তানিশা নাজমুনের জীবনী দেখলেই বোঝা যায়। আজ বাতাসেও যেন একটা গানের সুরই বাজছে। এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মিলে না, শুধু সুখ চলে যায়। এমনি মায়ায় ছলনা, এরা সুখের লাগি চাহে প্রেম,
প্রেম মেলে না। জীবন আমাদের কতই না অদ্ভুত। এই জীবনের লীলা খেলার ভাগ্য যার আছে সে কেবল শান্তিতে থাকতে পারে। কেউ না চাইতেও অন্তহীন ভালোবাসা পেয়ে যায়, আর কেউ মন প্রাণ ঢেলে চাইলেও ভালোবাসা পায় না। আবার ভালোবাসা ছাড়াও বাঁচা যায়, কেবল মনের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ইস, তাকে পেয়ে গেলে আমার জীবনটা কতই না সুন্দর হতো। ফাগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন, এ পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নের সিঁড়ি সীমাহীন। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন।